আর রৌনক এই দুজনের ওপর দায়িত্ব পড়েছে ধারুয়াডিহিতে ওই স্টেশনের কাছাকাছি একটা হোটেল বুক ওরা করলো। অনেক রাতের দিকে পৃথ্বীশের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, উঠে দেখছে রৌনক ওর পাশে নেই। রৌনক ওনার ঠিক পায়ের কাছে মেঝের ওপর দু চোখ বুজে বসে রয়েছে, হয় পুরো চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মানে কিছু একটা দেখে ও ভয় পেয়েছে, সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন শুনতে পাচ্ছে ঘরের মধ্যে থেকে হাসাহাসির আওয়াজ আসছে, দুজন হাসছে, একটা মহিলা কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ। হাইওয়ের ওপর সেই গাড়িটা ভয়াবহ একটা দুর্ঘটনার কবলে পড়ে। সেই আবছা আলোতে পৃথ্বীশ দেখতে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা, এর নাম হচ্ছে কালকামিনী পিশাচিনী। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার রাত 9টা আবারও একটি নতুন ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। দেখুন, এ যাবৎ আমি এই চ্যানেলে আপনাদেরকে যে কটা ঘটনা শুনিয়েছি, বলতে পারেন আজকে যে ঘটনাটা শোনাতে চলেছি সেটা হচ্ছে এইগুলোর মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি ঘটনা। এই ঘটনার প্রত্যেকটা মুহূর্তে এমন কিছু জিনিস ঘটবে, মানে আপনারা হয়তো ভাববেন যে অমুক জিনিসটা হতে পারে, কিন্তু পর মুহূর্তেই এমন একটা টুইস্ট চলে এলো বা এমন একটা আপনারা ভুল প্রমাণিত হলেন, দেখলেন যে সম্পূর্ণ রকমের একটা অন্য রকমের কিছু ঘটে গেল, যেটা হয়তো আপনারা ভাবতেই পাচ্ছিলেন না। তো এরকম টাইপের শিহরণ এই ঘটনার প্রতিটা পরতে কিন্তু আপনারা অনুভব করবেন। তাহলে আর দেরি না করে আমি চলে যাচ্ছি সরাসরি আমার ঘটনায়। এই ঘটনাটা আমারই এক বন্ধুর সাথে ঘটে। এই বন্ধুর নাম হচ্ছে পৃথ্বীশ সেনগুপ্ত। আজ থেকে প্রায় 15 বছর আগে, অর্থাৎ 2011 সালের ঘটনা কিন্তু আমি আপনাদেরকে বলছি। এই 2011 সালে পৃথ্বীশ একটা কোম্পানিতে চাকরি পায়, খুবই বড় নামকরা একটা কোম্পানি। এবং এই চাকরিটা, মানে ও একটা ম্যানেজমেন্ট কোর্স করতো, সেই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে সেখান থেকে প্লেসমেন্টে ও এই চাকরিটা পায়। এবার এই চাকরিটা প্রথমত তো মানে প্রথম দিকটাতে ইনিশিয়ালি ওকে কলকাতাতেই জয়েন করতে হয়, কলকাতার অফিসটাতেই যাতায়াত করে ও। তারপর 1 মাস কি 2 মাস কাটবার পর অফিস কর্তৃপক্ষ থেকে ওকে জানানো হয় যে ওকে যেতে হবে ভুবনেশ্বরে এবং সেখানে গিয়েই থাকতে হবে, সেখানে গিয়েই কাজ করতে হবে। এবার জীবনের প্রথম চাকরি, অত বড় একটা ম্যানেজমেন্ট কোর্স করবার পর, প্রচুর টাকা ব্যয় করবার পর, অফিস কর্তৃপক্ষের মুখের ওপরে তো আর কিছু বলা যায় না। তা বদলি যখন অর্ডার এসছে, সেই রকম একটা ব্যাপার চলে এসছে, তখন তাকে সেটা মানতেই হবে, কিছু করার নেই। তা পৃথ্বীশও কিন্তু এটার কোনো ব্যতিক্রম হলো না। পৃথ্বীশও কী করলো, পৃথ্বীশ এই নির্দেশ মেনে সে চলে গেল ভুবনেশ্বরে। এবার যখনই কোনো ব্যক্তি একটা নতুন জায়গায় যাচ্ছেন, সব থেকে বেশি যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা বাসস্থান, মানে একটা মাথা গোজবার একটা আশ্রয়। তা পৃথ্বীশের ক্ষেত্রেও স্বাভাবিকভাবেই সেটার কোনো ব্যতিক্রম হলো না। তা এদিক ওদিক জোগাড় করে দু একটা জায়গায় ও থাকলো। এইবার কোনো জায়গায় ওর খুব একটা মনোপ্রুত হচ্ছে না। এবারে কি হলো, আপনারা জেনে থাকবেন যে সেলসের কাজে একটা টিম থাকে, একটা সেলস টিম বলে একটা ব্যাপার থাকে। তা পৃথ্বীশ যেই টিমটাতে কাজ করত, সেখানে রৌনক নামে একটা ছেলেও ছিল, ওরই সমবয়সী, মানে একদম ওর সমানে সমানে বয়স। সে হচ্ছে ভুবনেশ্বরেরই বাসিন্দা, ওখানকারই ছেলে সে। এবার এই রৌনকদের যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু মাঝে মধ্যে তারা এই পেইং গেস্ট এই সমস্ত থাকবার জন্য দিত। তা এই রৌনক যেহেতু তার সঙ্গে এই পৃথ্বীশের একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে, ও কি বলে, ও পৃথ্বীশকে বলে যে তোমার যেহেতু অন্যান্য জায়গায় থাকতে অসুবিধা হচ্ছে, মনের মতো তুমি জায়গা পাচ্ছ না, ঘর পাচ্ছ না, তা তুমি একটা কাজ করো না, তুমি আমাদের এখানেই চলে এসো, আমাদের বাড়িতেই চলে এসো। আমাদের বাড়িতে আমি আমার মা বাবা আমরা 3জন থাকি। তো সেখানে অনেক জায়গা আছে, তুমি থেকে যেতে পারবে, আমাদের বাড়িটা আমরা অনেককেই পেইং গেস্ট হিসেবে দিয়েছি, তা তুমি চলে এসো। এইবার এইটা শোনাতে এই পৃথ্বীশ কিন্তু আর দুবার ভাবলো না, ও কিন্তু চলে গেল, রৌনকদের বাড়িতে চলে গেল, সেখানে থাকা শুরু করলো।
এবং বেশ কিছুদিন থাকবার পর ধীরে ধীরে রৌনকের যে পুরো পরিবার, অর্থাৎ রৌনকের মা, রৌনকের বাবা, এদের সঙ্গে কিন্তু এই পৃথ্বীশের একটা অত্যন্ত সুসম্পর্ক গড়ে উঠল। এবং রৌনকের মা বাবা এরাও কিন্তু পৃথ্বীশকে মানে অন্য কারোর সন্তান বা অন্য মানে পরের ছেলে হিসেবে দেখতো না, বা একটা সিম্পলি জাস্ট একটা পেইং গেস্ট হিসেবে দেখতেন না। ওনারা নিজের সন্তানের মতো, মানে রৌনককে যতটা স্নেহ করতেন ঠিক ততটাই স্নেহ কিন্তু পৃথ্বীশকেও ওনারা করতেন। এইভাবে বেশ কিছুদিন কাটবার পর একদিন অফিস থেকে জানানো হলো যে উড়িষ্যার উত্তর পশ্চিম দিকে একটা জেলা আছে যার নাম হচ্ছে সুন্দরগড়। তো এই সুন্দরগড়ে পৃথ্বীশকে যেতে হবে। এবং এই যে সেলস টিমটা তো মানে এক একটা ছোট ছোট গ্রুপ করে ভাগ করেছে। মানে ওদের প্ল্যানটা ছিল, হচ্ছে কোম্পানির প্ল্যানিংটা ছিল যে উড়িষ্যার যে রিমোট এরিয়াগুলো, যে গ্রাম্য অঞ্চলগুলো, সেই রিমোট এরিয়াগুলোতে গিয়ে ওদের প্রোডাক্টগুলোকে আরও বেশি করে প্রমোট করা, ওখানকার যে সমস্ত ডিলাররা আছে এই কোম্পানির তাদের সঙ্গে মিট করা ইত্যাদি ইত্যাদি, মানে একদম রুরাল পেনিট্রেশন করার একটা পরিকল্পনা। এবার দুজন দুজন করে এরকম গ্রুপ ভাগ করা হয়েছে। এবার প্রদীপ আর রৌনক এই দুজনের ওপর দায়িত্ব পড়েছে ওই সুন্দরগড় জেলায় গিয়ে সেখানকারই একটা ব্লক আছে, সেই ব্লকটার নাম হচ্ছে ধারুয়াডিহি। এই ধারুয়াডিহিতে ওদেরকে যেতে হবে। ওখানে বেশ কিছু ডিলার রয়েছে, 4-5 জনের মতো ডিলার রয়েছে। তাদের সঙ্গে মিট করতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, তারা কিভাবে প্রোডাক্ট বিক্রি করছে, কীরকম কী সেল হচ্ছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে সেইগুলোর ব্যাপারে জানানো, এই সমস্ত কাজ করতে হবে। এইবার এদের তো যেতে হবেই, কিছু করার নেই। ভুবনেশ্বর থেকে এই ধারুয়াডিহি যে জায়গাটা, এটা কিন্তু বেশ অনেকটাই দূর। ট্রেনে করে অন্তত মানে 10-12 ঘন্টার একটা ধাক্কা তো আছেই। তা ওরা মানে ওই পৃথ্বীশ এবং রৌনক ওরা নির্ধারিত দিনে ভুবনেশ্বর থেকে ট্রেন ধরে রওনা দিল ধারুয়াডিহির উদ্দেশ্যে। ওরা পৌঁছালো যখন, তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসছে। ওই স্টেশনের কাছাকাছি একটা হোটেল বুক ওরা করলো একটা রাত্রি থাকার জন্য, কারণ সেই দিন রাতেই তো আর ওরা কাজে লেগে পড়তে পারবে না, পরের দিন সকালবেলা থেকে তাদেরকে কাজে জয়েন করতে হবে। তা এবার এই যে হোটেলটাতে ওরা উঠলো, এই হোটেলটা ওদের খুব একটা পছন্দসই হলো না। মানে ওই রাতের জন্য থাকার মতো ওইটুকুই ঠিক আছে, কিন্তু ওরা ডিসাইড করলো যে পরের দিন সকালবেলা ওরা চেক আউট করে ফেললো হোটেলটা থেকে, এবং সিদ্ধান্ত নিল যে সারাদিন কাজ করে ওই রাতের জন্য অন্য কোনো একটা হোটেলে ওরা উঠবে, আর পরের দিন সকালবেলায় ট্রেন ধরে আবার ওরা ভুবনেশ্বরের দিকে রওনা দেবে। মানে একটা রাতের ব্যাপার আর। এবারে কি হলো, পরের দিন সকালবেলায় চেক আউট তো ওরা করেছে, পৃথ্বীশ আর রৌনক কাজ টাজ করেছে সারাদিন ধরে। এবারে যখন মানে সন্ধে একেবারে ঘনিয়ে এসেছে, আর একজন ডিলার বাকি ছিল ওদের লিস্টের মধ্যে, যতজন ডিলারের সঙ্গে ওদের মিট করার কথা ছিল, দেখা করার কথা ছিল, তাদের মধ্যে থেকে একজন ডিলার শুধুমাত্র বাকি ছিলেন। এবার তার ওখানে যাওয়া হবে। এবার এই যে যাতায়াতটা ওরা কিভাবে করছে সেটাও একটুখানি এখানে বলে রাখা দরকার। এখানে কোনো ইনফরমেশন, আমি এই ঘটনাটা যখনই বলছি আপনাদের, এর মধ্যে যা যা টুকরো টাকরা, যা যা ছোটোখাটো ইনফরমেশন, প্রত্যেকটাই কিন্তু একদম পরে গিয়ে এগুলোর কিন্তু প্রয়োজনীয়তা আছে। তাই কোনো ইনফরমেশনই এখানে খুব একটা আপনারা অপ্রয়োজনীয় মনে করবেন না। এখানে ছোটোখাটো ডিটেলসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এই যে পৃথ্বীশ আর রৌনক এই যে যাতায়াতটা করছে, এই যাতায়াতটা ওরা কীভাবে করছে দেখুন। নতুন জায়গা, কেউই কিছু চেনে টেনে না। ওরা যেদিন স্টেশনে পৌঁছায়, মানে যেদিন ওরা ধারুয়াডিহিতে এসে পৌঁছায়, সেদিন স্টেশনে নেমে স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ডে নবীন বলে একটি ছেলের সঙ্গে ওদের আলাপ হয়। মানে নবীন হচ্ছে টোটো চালক। এবার এই নবীনের সঙ্গে কথাবার্তা বলে ওরা ঠিক করে যে নবীনকে একটা সার্টেন অ্যামাউন্ট ওরা পে করবে। নবীনই এই 2 দিন ধরে ওদেরকে যা যা ডিলারের কাছে নিয়ে যাওয়ার সেটা নিয়ে যাবে, তার বিনিময়ে ওকে কিছু একটা মূল্য ওদের দিতে হবে। তাই নবীনের টোটো করেই ওরা যাচ্ছে লাস্ট একদম যে ডিলার তার ওই দিকটাতে। এইবার একটা পার্টিকুলার জায়গায় এসে, এবার ধারুয়াডিহি তো একটা ব্লক, এবার ধারুয়াডিহির মধ্যে এই পার্টিকুলার জায়গাটা যেখানে লাস্ট ডিলার রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে রাবণডিহি। এইবার একটা পার্টিকুলার জায়গায় এসে গাড়িটা দাঁড়িয়ে গেছে, মানে টোটোটা দাঁড়িয়ে গেছে। এবার এই রৌনক আর পৃথ্বীশ বলছে যে কী হলো, চলুন।
তা বলছে যে না আমরা প্রায় এসেই গেছি, মানে ওই নবীন বলছে টোটো চালক, আমরা প্রায় এসেই গেছি, এই যে গলিটা দেখছেন ওই গলিটার একদম এন্ডে ওই বাড়িটা, ওই বাড়িটাই মানে আপনারা যে ঠিকানাটা বলছেন সেটা হচ্ছে ওই বাড়িটা। তা তখন রৌনকরা বলছে, পৃথ্বীশরা বলছে যে আপনি এত দূর অবধি এলেন, তাহলে ওই বাড়িটার সামনে অবধি যান, চলুন। তা তখন ওই নবীন বলছে যে দেখুন আমাকে ফোর্স করবেন না, ওই বাড়িটার সামনে কিন্তু আমি যাব না, এইটুকু আপনাদেরকে হেঁটেই যেতে হবে, এখানে টোটো ঢুকবে না, ওই বাড়ির সামনে অবধি টোটো যাবে না, কেন কী বৃত্তান্ত সেসব নিয়ে আমাকে কোনো রকম প্রশ্ন আপনারা করবেন না। তা তখন রৌনক, পৃথ্বী সেরা দুজনেই একটুখানি অবাক হয়েছে যে কেন এরকমভাবে কেন কথাটা বলল। তো যাই হোক, তা ওরা আর বচসা না করে ওরা চলে গেল ওই বাড়িটার দিকে। এইবার ওরা যখনই বাড়িটার দিকে যাচ্ছে তখনও অল্প একটুখানি সূর্যের আলো তখনও রয়েছে, পুরোপুরি অন্ধকার তখনও হয়নি। তা বাড়িটাকে একদম ভগ্নপ্রায় একটা বাড়ি বলে ওদের মনে হচ্ছে। তিনতলা একটা বাড়ি, একদম নিচে হচ্ছে ওই ডিলার যিনি তার গোডাউনটা রয়েছে, আর বাকি দুটো তলা উনি ওনার পরিবার নিয়ে থাকেন। একদম ভগ্নপ্রায় একটা বাড়ি, দেওয়ালের বিভিন্ন জায়গায় রং চটে গেছে, পলেস্তারা খসে পড়ছে, মানে সে একদম জরাজীর্ণ অবস্থা, রক্ষণাবেক্ষণ যে একেবারেই নেই সেটা বোঝাই যাচ্ছে। এবং চট করে এরকম টাইপের বাড়ি দেখলেই সেই পরিবারের অর্থনৈতিক অবস্থার ব্যাপারেও কিন্তু একটা আন্দাজ করা যায় যে রক্ষণাবেক্ষণ কখন হয় না। একটা বাসস্থান, আমরা যেই জায়গাটায় থাকি পার্মানেন্টলি, যেই জায়গায় বসবাস করি, সেখানে তো আমরা একটুখানি ভালো করে রক্ষণাবেক্ষণ করি, একটু ওয়েল মেনটেন করে রাখি, যাতে আমরা একটুখানি সুস্থ স্বাভাবিকভাবে একটু আরাম করে থাকতে পারবো, এবং যেই জায়গাটায় থাকছি সেই জায়গাটারও যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব এবং মেনটেনেন্সের অভাব লক্ষ্য করলেই জানবেন সেখানে কিন্তু আর্থিকভাবে একটা কিছু সমস্যা রয়েছে। যাই হোক, তা ওরা আর অত কেন মাথা ঘামাবে, তা ওরা গেছে, গিয়ে দেখা করেছে। এবার ডিলার যে ভদ্রলোক, আমি যেটা একটু আগেই বললাম যে একদম বাড়ির একতলায় মানে গ্রাউন্ড ফ্লোরটাতে ওনার গোডাউন, ডিলার যে ভদ্রলোক তার নাম হচ্ছে বিনোদ পান্ডা। তাই বিনোদবাবু তিনি কিন্তু প্রচণ্ড রকম অমায়িক একজন লোক। এবার গোডাউনটাতে বিনোদবাবু এবং তার ভাই এরা দুজন বসে রয়েছে। একজন হচ্ছে বিনোদবাবু, আর বিনোদবাবুর ভাইয়ের নাম হচ্ছে প্রসাদ, প্রসাদ পান্ডা, প্রসাদবাবু বলে সবাই ডাকে। তা এই বিনোদবাবু আর প্রসাদবাবু এই দুই ভাই কিন্তু বসে রয়েছে গোডাউনটাতে, ওনারা দুজনে মিলেই ব্যবসাটাকে চালায়। এইবার ব্যবহার তাদের অত্যন্ত অমায়িক। পৃথ্বীশ এবং রৌনক ওখানে যাওয়ার পর খুব ভালোভাবে তাদেরকে আপ্যায়ন করলেন, হেসে কথা বললেন, ভদ্রভাবে কথা বললেন, কাজ নিয়ে নানান রকমের আলোচনা টোনা করলেন। করবার পর এবার যখন ওরা বেরিয়ে যাবে, একটু টুকটাক কিছু জলখাবারের বন্দোবস্তও করা ছিল, খাওয়া দাওয়া হলো। এবার কাজের কথা টথা সেরে পৃথ্বীশ আর রৌনক যখনই বেরিয়ে যাবে, মানে বেরোতে যাচ্ছে, তখন ওই বিনোদবাবুই ওদেরকে জিজ্ঞাসা করলেন খুব ক্যাজুয়ালি যে আপনারা এখানে কোথায় উঠেছেন। তা তখন পৃথ্বীশ বলছে যে ওই স্টেশনের কাছে একটা হোটেলে তো উঠেছিলাম, কিন্তু সেই হোটেল থেকে আমরা সকালেই চেক আউট করে দিয়েছি, এখন আবার নতুন কোনো একটা হোটেলের সন্ধান করব, জাস্ট একটা রাতই তো থাকার ব্যাপার, বেশি দিনের তো নয়। তা তখন বিনোদবাবু বলছেন যে তোমাদের আর অন্য কোথাও যেতে হবে কেন, আমার বাড়িটাই তো রয়েছে, আমার বাড়িতেই তোমরা একটা রাত্রি কিন্তু থেকে যেতে পারো, কোনো রকম আমাদের কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এবারে দেখুন ব্যাপারটা বুঝুন, পৃথ্বীশ এবং রৌনক দুজনেই প্রথম প্রথম চাকরিতে ঢুকেছে। এবার এইরকম একটা সিচুয়েশানে, এরকম একটা পরিস্থিতিতে বিনে পয়সায় একটা রাতের মতো যদি থাকা যায় কোথাও, বা সেরকম একটা বন্দোবস্ত যদি হয়ে যায়, তাহলে কারই না ভালো লাগে। তা ওদের ক্ষেত্রেও কিন্তু এটার কোনো ব্যতিক্রম হলো না, ওরা ওই বিনোদবাবুর বাড়িতেই থেকে গেল। এবং ওই নবীন যে টোটো নিয়ে অপেক্ষা করছিল যে ওরা ফিরবে, নবীনকে ওরা যখন ব্যাপারটা বলল যে আজকের মতো হয়ে গেছে, তুমি আবার কালকে সকালবেলা এসো, আমরা এখান থেকে বেরিয়ে স্টেশনে যাব, আমাদের অমুক টাইমে ট্রেন আছে, তা আমরা রাতটা এই বাড়িতেই থেকে যাচ্ছি। এই কথাটা শুনে নবীন, মানে পৃথ্বীশ লক্ষ্য করেছিল, পরে এটার কারণও বোঝে, নবীনের মুখটা কেমন যেন একটুখানি ফ্যাকাশে হয়ে যায়, একটু চুপসে যায়, একটু কেমন যেন মানে কি বলবো, কি বলা যায় এটাকে, মানে ধরুন অপ্রস্তুত হয়ে পড়া। হ্যাঁ, মানে এরকম একটা জিনিস যে তাকে শুনতে হবে এটা নবীন ভাবেনি, এরকম একটা অভিব্যক্তি ওর মুখের মধ্যে কিন্তু ফুটে ওঠে। তো যাই হোক, না মানে কিছু বলতে পারেনি নবীন তখন। তা ওরা নবীনের ভাড়া টাড়া মিটিয়ে ওরা চলে আসে বিনোদবাবুর বাড়িতে, সেই মানে ওখানেই থাকে। এইবার এই যে বাড়িটাতে ওরা প্রবেশ করলো, এবার কিছু ব্যাপার আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে বাড়ির বাইরেটা যেরকম
রক্ষণাবেক্ষণের অভাব, ভেতরের অবস্থাটাও কিন্তু তথৈবচ। অর্থাৎ দেওয়ালের বিভিন্ন জায়গায় প্লাস্টার খসে পড়েছে, রং উঠে গেছে, দেওয়ালে ঝুল জমেছে, একটা অদ্ভুত নোংরা পরিবেশ কিন্তু পুরো বাড়িটার মধ্যে বিরাজ করছে। ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত লাগলো ওই পৃথ্বীশার রৌনকের। দ্বিতীয় যে অদ্ভুত ব্যাপারটা সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলি যে এই বিনোদবাবু কাদের কাদের সাথে থাকে। বিনোদবাবু এবং তার ভাই প্রসাদবাবু তো রয়েছেন। বিনোদবাবুর দুই ছেলে, একজনের নাম হচ্ছে অমিত, একজনের নাম হচ্ছে অকিল। আর ওই প্রসাদবাবুর একমাত্র ছেলে যার নাম হচ্ছে সুরজ। এই কজন থাকে বাড়িটাতে। সবথেকে অদ্ভুত করা বিষয় যেটা, সেটা হচ্ছে বাড়িতে কিন্তু কোনো মহিলা বসবাস করে না। দেখুন, আপনারা একটা ব্যাপার একটু ভাবুন যে কোনো বাড়িতে হয়তো আপনারা গেলেন, সেই বাড়িতে কেবলমাত্র পুরুষ মানুষ, কোনো মহিলা নেই, এইটা কিন্তু একটুখানি অবাস্তব, বা এটা কিন্তু চট করে আপনারা কোথাও দেখতে পাবেন না। যে একটা বাড়িতে পুরুষ মহিলা মিলিয়ে মিশিয়েই তো থাকে। হয়তো পুরুষের সংখ্যা একটু বেশি হতে পারে, মহিলার সংখ্যা কম হতে পারে, কিন্তু একটা বাড়ি পুরোপুরি মহিলাহীন, এই ব্যাপারটা কিন্তু খুব আশ্চর্যের। কেন? কারণ এই যে বিনোদবাবু আর প্রসাদবাবু দুজনেরই কিন্তু স্ত্রী নেই, তারা মারা গেছেন। অর্থাৎ বিনোদবাবুরও স্ত্রী মৃত, প্রসাদবাবুরও স্ত্রী মৃত, এবং তাদের যে সন্তানাদি রয়েছে, মানে ওই অমিত, অখিল, সুরজ, এদের এখনও বিয়ে থা হয়নি। এবার বাড়িটাতে কিন্তু আরও একজন ব্যক্তি ছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন ওই বিনোদবাবু আর প্রসাদবাবু এদের বাবা। এনার নাম হচ্ছে শঙ্করলাল পাণ্ডা, এবং ইনি প্রকৃত অর্থে শয্যাশায়ী একজন মানুষ, প্রচণ্ড রকম অসুস্থ। তার সঙ্গেও ওই রৌনকের পৃথ্বীশের দেখা হয়, তার ঘরে গিয়ে ওরা আলাপ করে। তা সেই ভদ্রলোক প্রচণ্ড রকমের অসুস্থ, প্রচণ্ড রকম ভুগছেন, এবং পৃথ্বীশ যখন আমাকে ঘটনাটা বলে, ও আমাকে বলছিল যে জানিস, আমি রোগা মানুষ দেখেছি, কিন্তু এই রকম অসম্ভব রকমের রোগা, মানে একদম কঙ্কালের মতো চেহারা বললেও বোধহয় অত্যুক্তি করা হবে না, এই রকম চেহারার মানুষ কিন্তু আমি দেখিনি। জাস্ট মনে হচ্ছে ওই কঙ্কালের যে কাঠামোটা থাকে আমাদের শরীরে, সেই কাঠামোটার ওপর জাস্ট চামড়াটুকু বসানো, কোনো মাংস রক্ত কিচ্ছু বোধহয় ওনার শরীরের মধ্যে নেই। পুরো ফ্যাকাশে গায়ের রং, চোখ টোক পুরো বড় হয়ে আছে, মানে একদম শয্যাশায়ী, মৃত্যু পথযাত্রী বলতে যা বোঝায়, মৃত্যুর দিন গুনছে, এরকম টাইপের একটা ব্যাপার। এইবার এই প্রসাদবাবু আর বিনোদবাবু এরা পৃথ্বীশার রৌনককে বলছে যে বহুদিন ধরে ইনি আমাদের বাবা, তারপর বহুদিন ধরে ইনি ভুগছেন, কিন্তু কোনোভাবেই, মানে উনি প্রে করছেন ঈশ্বরের কাছে যে আমাকে নিয়ে নাও, আমাকে টেনে নাও। এমনকি আমরাও, ওনার কষ্ট চোখে দেখা যাচ্ছে না, আমরাও চাইছি যে ওনার প্রাণটাকে যেন ঈশ্বর নিয়ে নেন, কিন্তু কোনোভাবেই তিনি কিন্তু মারা যাচ্ছেন না, তিনি ভুগেই চলেছেন। তো যাই হোক, তখন পৃথ্বীশার রৌনক বলছে যে এরকম একজন মুমূর্ষু রুগী আপনাদের বাড়িতে, তার পেছনে আপনাদের কত রকম খাটাখাটনি করতে হয়, বাড়িতে আপনাদের কোনো মহিলা নেই, তো এরকম অবস্থায় আমাদেরকে এই বাড়িতে রাখলেন, আপনাদের তো দায়িত্ব আরও বেড়ে গেল। তা তখন ওনারা বলছেন যে না না না, ওটা কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে তো সেইভাবে কেউ আসেই না। দেখুন, এই প্রত্যেকটা কথা কিন্তু আপনারা নোট করবেন। এই যে আমাদের বাড়িতে যে কেউ আসে না, এইটারও কিন্তু একটা কারণ আপনারা পরে জানতে পারবেন। তো তোমরা এসছো, আমাদের খুব ভালোই লাগছে, থেকে যাও, একটা রাতের তো ব্যাপার, কালকেই তো আবার চলে যাবে। তা তোমরা একটা সমস্যার মধ্যে পড়েছো, এখন রাতের বেলায় কোথায় গিয়ে হোটেল পাবে? এখানে এমন কিছু ভালো হোটেলও নেই, কোথাও গিয়েও তোমরা সেরকম একটা শান্তিতে থাকতে পারবে না। তো যাই হোক, তো সেই রাতে খাওয়া দাওয়া হলো, অনেক রাত অবধি গল্পগুজব হলো, হয়ে তারপর সবাই যে যার জায়গায় শুতে চলে গেল। এইবার ওই পৃথ্বীশার রৌনককে একটা ঘর অ্যালট করা হয়েছিল, ওরা শুয়ে পড়েছে, সারাদিন কাজকর্মের একটা ক্লান্তি তো ছিলই, তা চট করে ঘুমও চলে এসছে, পৃথ্বীশের তো অ্যাটলিস্ট এসছে। এইবার অনেক রাতের দিকে, মানে তখন 1:30 কি 2টো বাজে, তখন পৃথ্বীশের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কিছু একটা কারণে ঘুম ভেঙে যায়, হয়তো বাথরুম পায় বা কিছু। উঠে দেখছে ওর পাশে রৌনকের শুয়ে থাকার কথা, কিন্তু রৌনক ওর পাশে নেই। এবার কোথায় গেল, সারা ঘর খুঁজে কোথাও রৌনককে দেখতে পাওয়া গেল না। ঘর লাগো একটা বারান্দা ছিল, সেখানেও রৌনককে দেখতে পাওয়া গেল না। এবারে ঘুরতে ঘুরতে, মানে ও বেরিয়ে গেল ঘর থেকে, বেরিয়ে এবার ওরা যেই ঘরটাতে শুয়েছিল, ওই ঘরটাতে বেরিয়ে একটা ছোট্ট প্যাসেজ মতো আছে,
ওই প্যাসেজটা পেরিয়ে একদম লাস্টে যে ঘরটা, ওটা হচ্ছে ওই শঙ্করলাল বাবুর ঘর। তা পৃথ্বীশ দেখতে পাচ্ছে ওই ঘরের দরজাটা খোলা। এবার ও তো চারি জায়গায় খুঁজে খুঁজে দেখছে যে কোথায় রওনক গেল, ওর নাম ধরে ডাকছে, কোনো নামে কোনো ও ডাকে সাড়া দিচ্ছে না। এইবার ওই শঙ্করলাল বাবুর ঘরের মধ্যে গিয়ে ওই পৃথ্বীশ প্রচণ্ড রকমের অবাক হয়ে গেছে। গিয়ে দেখছে রওনক ওইখানে বসে আছে। ওই শঙ্করলাল বাবু তিনি এখন কিন্তু আর বিছানার ওপরে শয্যাশায়ী নেই, তিনি কিন্তু উঠে বসেছেন, খাটের ওপরেই উনি বসে রয়েছেন, এমন না যে দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু উঠে বসেছেন। মানে বিনোদবাবু আর প্রসাদবাবু একটু আগেই যেটা বলেছিলেন ওদেরকে যে উনি শয্যাশায়ী, মানে বিছানা ছেড়ে উঠতে পারে না, এখন কিন্তু আর সেটা মিলছে না। উনি উঠে বসেছেন এবং রওনক ওনার ঠিক পায়ের কাছে মেঝের ওপর দু চোখ বুজে বসে রয়েছে এবং অল্প অল্প এরকমভাবে ঢুলছে। মানে দেখে মনে হচ্ছে ও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। এইবার এই পৃথ্বীশ যখনই ঘরের মধ্যে প্রবেশ করলো, তখনই ওকে দেখে মানে ওই শঙ্করলাল বাবু উনি কিন্তু বেশ হকচকিয়ে গেলেন এবং রাগত দৃষ্টিতে ওর দিকে তাকালেন। এবার পৃথ্বীশ ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না কি হলো ব্যাপারটা। তো তখনও বারবার করে রওনককে ঝাঁকিয়ে যে তুই এখানে কি করছিস, এবার বারবার করে ঝাঁকুনি দেওয়াতে রওনকের ঘোরটা কেটেছে। ও অবাক চোখে পৃথ্বীশের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে যে আমি এখানে কিভাবে এলাম আমি তো জানি না। তা তখন পৃথ্বীশ বলছে যে তোর যে স্লিপ ওয়াকিংয়ের একটা ব্যাপার আছে সেটাও তো আমার জানা ছিল না, এতদিন তো তোদের বাড়িতে রয়েছি, কই এরকম তো কিছু শুনিনি। তো যাই হোক, তা ওকে আবার ধরাধরি করে ওদের ঘরে নিয়ে আসা হলো, মানে যেই ঘরটায় ওরা শুয়েছিল। বাকি রাতটা কোনো রকম প্রবলেম হলো না। সকাল 5:30 থেকে 5:45 মধ্যে ওরা ঘুম থেকে উঠে পড়লো, কারণ সকাল সকাল ওদের ট্রেন আছে ওই স্টেশন থেকে, ধারুয়াড়ি স্টেশন থেকে। এইবার উঠে যখন ওরা ঘর থেকে বেরিয়ে দেখছে ওই বিনোদবাবুর যে বড় ছেলে অমিত, অমিত দাঁড়িয়ে রয়েছে, চোখটা একটুখানি ছলছল করছে। তো অমিত বলছে যে ভোর রাতের দিকে ঠাকুরদা কিন্তু মারা গেছেন, অর্থাৎ ওই শঙ্করলাল বাবু তিনি কিন্তু আর বেঁচে নেই, তিনি সেই মানে ভোর রাতের দিকেই গত হয়েছেন। এইবার এটা শুনে তো ওরা চমকে উঠল রীতিমতো, বিশেষ করে পৃথ্বীশ আরও বেশি করে চমকে উঠল, কারণ রাতের বেলায় ওই অস্বাভাবিক ব্যাপারটাও কিন্তু ভুলতে পারছে না, কিছুতেই ভুলতে পারছে না। যে ঘুম থেকে উঠে দেখছে রওনক নেই, রওনক গিয়ে হাজির হয়েছে ওই শঙ্করলাল বাবুর ঘরে এবং ওর বিছানার সামনে বসে রয়েছে, উনি উঠে বসে আছেন বিছানার ওপর। এই দৃশ্যটাও কিন্তু কোনোভাবেই ভুলতে পারছে না বা এটাকে উপেক্ষাও করতে পারছে না সেই সময়কার মতো। তা যাই হোক, তা কথাটা শুনে মানে ওই দুঃসংবাদটা শুনে প্রত্যেকেরই খুব খারাপ লাগলো, রওনক আর পৃথ্বীশ দুজনেরই। এবার বিনোদবাবু বললেন যে দেখো অনেক দিন ধরেই তো ভুগছিলেন, আমরাও তো চাইছিলাম যে এত কষ্ট ওনাকে ঈশ্বর দিচ্ছেন কেন, উনি মারা গিয়ে কিন্তু মুক্তি পেয়ে গেছেন। এবার আমাদের তো এই দিকটা নিয়ে একটুখানি ব্যস্ত থাকতে হবে, অনেক কাজকর্ম আছে, তোমরা আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করো না, তোমরা কিন্তু বেরিয়ে পড়ো, তোমরা স্টেশনের দিকে চলে যাও, তা না হলে কিন্তু ট্রেন ফেল করবে, তোমরা মিস করবে ট্রেন। তা তখন পৃথ্বীশ রওনক কোনো উপায় না থাকলেও ওদেরকে বেরিয়ে পড়তে হয়, কারণ ওই বাড়িতে আর বেশিক্ষণ থেকে ওরা কী বা করবে, আর ওইদিকে তো ওদের একটা কমিটমেন্ট রয়েছে ফেরবার। তা ওরা বেরিয়ে পড়ে, মালপত্র সঙ্গে যা ছিল তাই নিয়ে ওরা বেরিয়ে পড়ে ওই গলিটা থেকে বেরিয়ে একটা এরকম টোটো স্ট্যান্ড ওরা দেখতে পায়। সেখানে কিন্তু ওই নবীনও কিন্তু উপস্থিত ছিল, নবীনও তার একটা টোটো নিয়ে দাঁড়িয়েছিল, আর তার সাথে আরও দুটো টোটো তারাও ছিল। নবীন মানে যে এতদিন মানে এই 2 দিন ধরে ওদেরকে ঘুরিয়েছে ওখানে। এইবার ওরা যখনই নবীনের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমাদেরকে একটু স্টেশন অবধি ছেড়ে দাও, তখন নবীন শুধু নয়, ওখানে যতগুলো টোটো ছিল তারা কেউ ওদেরকে ক্যারি করতে রাজি হচ্ছে না, অর্থাৎ ওদেরকে স্টেশন অবধি নিয়ে যেতে রাজি হচ্ছে না, কিছুতেই যাবে না। বেশ ঝাঁঝের সাথে, বেশ মেজাজের সাথে ওরা বলছে যে তোমরা অন্য জায়গা থেকে কোনো গাড়ি পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে বা রিক্সা পেয়ে যাবে, এখান থেকে স্টেশন এমনিও খুব একটা দূর না, হাঁটতে থাকো, হাঁটলেও তোমরা পৌঁছে যাবে, কিন্তু টোটো যাবে না, আমরা কেউ নিয়ে যাব না। এবার ব্যাপারটা ওদের খুব অদ্ভুত লাগে। পৃথ্বীশ একটুখানি রকচটা টাইপের, ও নবীনকে বলে যে দেখো গতকাল থেকে তোমার ব্যবহারটা একটু অন্যরকম লাগছে, তুমি এখানে এসেও একটা কেমন অদ্ভুত আচরণ করছিলে, এখন বলছো তুমি নিয়ে যাবে না, কেন আমরা কি টাকা দেবো না? বা এই যে 2 দিন ধরে আমি যে তোমার টোটোতে ঘুরেছি আমরা, তুমি যে মূল্যটা চেয়েছিলে তার থেকেও আমি 100 টাকা তোমায় বেশি দিয়েছি বকশিস হিসেবে, তা সেইটার কি কোনো মূল্য নেই? তা তোমরা নিয়ে যাবে না বলছো কেন?
তা তখন বলছে যে দেখুন আমি এত কথা বলতে পারবো না, আমি আপনাদেরকে নিয়ে যাব না, এবার আপনারা কি করবেন সেটা দেখে নিন, আমাদের সাথে ঝগড়া করবেন নাকি স্টেশনে যাবেন সেটা আপনারা দেখে নিন। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, বিদেশ বিভূই, কাউকে কেউ কেউ চেনে না। তা পৃথ্বীশ আর রওনক স্টেশনের দিকে এগোতে লাগলো। বেশ কিছুটা যাওয়ার পর একটা রিক্সা ওরা পেয়ে গেল, একটা ফ্লাইং রিক্সা। সেই রিক্সা ধরে স্টেশনে চলে এলো। নির্ধারিত সময় ট্রেন স্টেশনে ঢুকলো, ট্রেনে চেপে ওরা আবার ভুবনেশ্বরের দিকে রওনা দিল। এইবার ট্রেনে আস্তে আস্তে রওনক আর পৃথ্বীশের মধ্যে কথা হচ্ছে। তা পৃথ্বীশ তখন ওকে জিজ্ঞাসা করছে রওনককে যে আচ্ছা রওনক, রাতের দিকে তুই যে উঠে ওই শঙ্করলাল বাবুর ঘরের দিকে চলে গেলি, ওটা কেন করলি? মানে কি মনে হচ্ছিল তোর? মানে তোর যে স্লিপ মানে স্লিপ ওয়াকিংয়ের যে একটা অসুস্থতা তোর মধ্যে রয়েছে, এটা তো কোনো দিন কাকু কাকিমাও আমাকে বলেননি, তোর কাছ থেকেও শুনিনি, আমি কোনো দিন জানতেও পারিনি। হয়তো আছে, তা তোর কি এরকম কোনো রোগ রয়েছে, এরকম কোনো অসুস্থতা তোর আছে? তা তখন ওই রওনক আকাশ থেকে পড়েছে, পড়ে বলছে জানিস তো পৃথ্বীশ, ব্যাপারটা আমার কিন্তু খুব অবাক লাগলো, খুব অদ্ভুত লাগলো। আমার রাতের দিকে একবার ঘুম ভেঙেছিল। ঘুম ভাঙার পর আমার মানে একটু টয়লেটে যাব বলে উঠেছি, গলাটাও একটুখানি শুকনো শুকনো লাগছিল, একটু জলও খাবো, কিন্তু হঠাৎ আমার মনে হলো কেউ যেন, একটা মহিলা কণ্ঠ আমার কানের পাশে আমারই নাম ধরে ডাকছে। এবার ওই ডাকটা এমনই একটা ডাক যেটাকে উপেক্ষা করা সম্ভব ছিল না। ওই ডাকটা যেন আমাকে একটা ঘোরের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। অদ্ভুত সুন্দর মিষ্টি একটা মহিলা কণ্ঠস্বর, সে যেন আমাকে ডাকছে, আর একটা অদ্ভুত সম্মোহনী শক্তি সেই ডাকটার মধ্যে, যেটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই শঙ্করলালবাবুর ঘরের দিকে। আমার কিছুটা সময় একটু হুঁশ ছিল, তারপরে আমি কিভাবে ওই ঘরটাতে পৌঁছালাম, ওখানে আমি কতক্ষণ বসেছিলাম, কি করলাম, আমার কিচ্ছু মনে নেই। তুই যখন আমার ঘরে মানে ওই ঘরটাতে ঢুকে আমাকে ডাকলি, তখন আমার হুঁশ ফিরেছে, তখন আমার সম্বিত ফিরেছে। কিন্তু কতক্ষণ আমি ওখানে বসেছিলাম, কিভাবে আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে আমি কি করলাম, কেনই বা গেছিলাম, আমার কিচ্ছু কিন্তু মনে নেই। তা এবার বলছে যে, এবার পৃথ্বীশ বলছে যে অদ্ভুত ব্যাপার, মহিলার কণ্ঠস্বর মানে এসব কি বলছিস তুই? ওই বাড়িতে কোনো মহিলা থাকেন না, বিনোদবাবু প্রসাদবাবু দুজনেরই স্ত্রী গত হয়েছেন, বাড়ির ছেলেদের কারোর বিয়ে হয়নি, শঙ্করলাল বাবুরও যা বয়স দেখে তো মনে হয় তারও স্ত্রী বেঁচে নেই। তা ওখানে তুই মহিলার কণ্ঠস্বর কোত্থেকে পেলি, তাও আবার একদম মিষ্টি মেয়ে, মানে একদম অল্প বয়সী কোনো একটা মেয়ের কণ্ঠস্বর? তা তখন রওনক বলছে যে আমি জানি না, আমি এগুলোর ব্যাখ্যা কিচ্ছু দিতে পারবো না, তবে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বললাম। আর আমার যে স্লিপ ওয়াকিংয়ের যে এই ম্যানিয়াটা আমার নেই, এটা তো তুই ভালো করেই জানিস, এবং এটা প্রমাণিত। তো যাই হোক, তা এইটা নিয়ে আর বেশি কথাবার্তা বাড়লো না। ওরা চলে এলো, ভুবনেশ্বরে ফিরে এলো, যে ওদের নিজেদের বাড়িতে ঢুকে পড়লো। পরের দিন থেকে আবার কাজ। এইবার 7টা দিন উইদাউট এনি ডিস্টারবেন্স কেটে গেল, কিন্তু তারপর থেকে রওনকের মধ্যে দেখা গেল কিছু পরিবর্তন। এবার এই পরিবর্তনগুলো কীরকম, আমি একটু ধাপে ধাপে এগোই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমত, রওনকের যে মা, সেই মায়ের সঙ্গে রওনকের কিন্তু মারাত্মক রকমের একটা ভালো সম্পর্ক। মানে মা বলতে সে অজ্ঞান, সে তার বাবার প্রতিও অ্যাটাচড, সবই ঠিক আছে, কিন্তু মায়ের প্রতি তার টানটা বড্ড রকমের বেশি। মানে মা একটা মানে রওনকের মা একটু সামান্য কাশি দিলে পর্যন্ত রওনক উন্মাদের মতো হয়ে পড়তো যে মায়ের কোনো অসুবিধা হলো কি না। সেই রওনক তার মায়ের ওপর হঠাৎ করে কেমন যেন একটু বীতশ্রদ্ধ হতে শুরু করলো। অর্থাৎ তার মায়ের কোনো কথা তার ভালো লাগে না, তার মায়ের কোনো কথা সে শোনে না, বরং যেটা উনি বলেন তার বিরোধিতা করে, সেটার উল্টো কাজ সে করে। ছোটোখাটো ব্যাপার নিয়ে মায়ের সঙ্গে একটা অশান্তি করে ফেলা, তারপর মা কিছু বললে সেটাকে গুরুত্ব না দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু রওনকের মধ্যে দেখতে মানে পাওয়া গেল, এবং ব্যাপারটা কিন্তু দিনে দিনে আরও বাড়তে শুরু করলো। যেই ছেলেটা কোনো দিন তার মায়ের সাথে মুখে মুখে তর্ক করেনি, একটু উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, কিচ্ছু করেনি, মা অন্ত যার প্রাণ ছিল, সে এবার মায়ের ওপর কেমন যেন বিগড়ে যেতে শুরু করলো, কেমন যেন বীতশ্রদ্ধ, কেমন যেন রেগে যেতে শুরু করলো। এবার এই জিনিসটা কিন্তু বাড়লো, কমলো না, এটা আরও মানে বাড়বাড়ন্তের দিকে গেল। তো এইটা একটা ব্যাপার ছিল। তারপরে যেটা হলো, রওনকের একটা প্রেমিকা ছিল, সেই মেয়েটার নাম ছিল হচ্ছে চন্দ্রা।
এই চন্দ্রার সঙ্গেও রৌনকের মারাত্মক ভালো বন্ডিং ছিল, এবং যে কদিন ওই পৃথ্বীশ এখানে এসে রয়েছে এই ভুবনেশ্বরে, যে কদিন আলাপ আর কি, ওই চন্দ্রার সঙ্গেও কিন্তু পরিচয় করিয়েছিল রৌনক ওই পৃথ্বীশের সাথে, এবং দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আর ওই রৌনকের সঙ্গে কিন্তু চন্দ্রার সম্পর্কটা মারাত্মক রকমের ভালো ছিল, ওদের বিয়ের কথাবার্তাও কিন্তু একটু একটু চলছিল, দুটো পরিবারের মধ্যেই বেশ ভালো সম্পর্ক, কলেজ ফ্রেন্ড ছিল ওরা। এই চন্দ্রার প্রতিও ও কেমন যেন একটু, মানে ওর যে সম্পর্কটা, সেই সম্পর্কটার কেমন যেন একটা গুরুত্বহীন হয়ে পড়লো রৌনকের কাছে। অর্থাৎ চন্দ্রাকে তার আর ভালো লাগছে না, চন্দ্রার প্রসঙ্গ উঠলে আগের মতো সে উত্তেজিত হয়ে পড়ছে না, বা আগের মতো তার যে একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করতো, সেটা কাজ করছে না। চন্দ্রা ফোন করলে বেশিরভাগ সময় সে ফোন কেটে দিচ্ছে, কথা বলতে চাইছে না, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকমের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেল রৌনকের মধ্যে। এইবার আস্তে আস্তে যেটা হলো, রৌনকের পরিবর্তনগুলো আরও অন্যান্য দিক থেকেও কিন্তু দেখা গেল। কীরকম? রৌনক প্রচণ্ড রকমের হেলথ কনসিয়াস একটা ছেলে, অর্থাৎ ও জিম করত, স্বাস্থ্য সচেতন, এবং একটা ওয়েল ডায়েট ও কিন্তু মেনটেন করত, অর্থাৎ পরিমিত আহার, যতটুকু দরকার, যেই সমস্ত খাবার খেলে পরে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেরকম টাইপের খাবারই কিন্তু রৌনক খেত, কিন্তু এবং সেটাও খুব কম পরিমাণে, মানে স্বল্পাহারী যাকে বলে। কিন্তু ইদানিং দেখা গেল ওর মধ্যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে ও প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা শুরু করেছে, ওর খিদেটা মারাত্মক রকমভাবে বেড়ে গেছে, প্রচুর পরিমাণে খাওয়া শুরু করেছে, অল্পতে ও কিন্তু আর খুশি হতে পারে না। ও আগে মানে কার্ব ফ্রি ডায়েট আর কি, মানে যেটা রুটি ভাত এগুলো বন্ধ করে দিয়েছিল, খেত না, শাকসবজি খেত, ফলমূল খেত, মাছ মাংসটা ওই কালে ভদ্রে একটুখানি খেত, কিন্তু সেই সমস্ত কিছু বন্ধ করে ও নানান রকমের যে সমস্ত তামসিক যে খাবারগুলো, মানে খুব রিচ করে রান্না করতে হবে, হ্যাঁ, মানে তরকারিতে ঝোলের মধ্যে প্রচুর পরিমাণে ঝাল দিতে হবে, একটু স্পাইসি খাবার হতে হবে, যেখান থেকে সেখান থেকে খাবার কিনে এনে সেগুলোকে গোগ্রাসে খাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু রৌনকের মধ্যে দেখা যেতে শুরু করলো, যেটা কিন্তু আগে কোনো দিন ছিল না। এবার চিকিৎসা বিজ্ঞান এই খিদে বেড়ে যাওয়ার নানান রকমের ব্যাখ্যা দিয়ে থাকে, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, নানান রকমের টেস্ট করা হলো, কিন্তু কোথাও কিচ্ছু মানে কোনো রকম মেডিকেল রিপোর্ট যেগুলো এলো তাতে কোনো রকম কোনো রোগের চিহ্ন পর্যন্ত নেই, এভরিথিং ওয়াজ নর্মাল, এভরিথিং ওয়াজ ফাইন। এবার এইভাবে চলতে চলতে এবার রৌনকের দেখা গেল বাড়ির কারোর সাথে ওর কথাবার্তা বলতে ভালো লাগছে না, মায়ের সঙ্গে তো আগের থেকেই ঝগড়া শুরু হয়ে গেছিলো, এবারে সেই রেশটা এসে পড়লো বাবার ওপর, তাও সেটা অতটা বেশি না, কিন্তু মায়ের সাথে ঝগড়া দিনে দিনে বাড়ছে, চন্দ্রার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চাইছে না, ফোন করলে যাচ্ছে তাইভাবে গালাগাল দিয়ে ফোন রেখে দিচ্ছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, এইসব চলছে। পৃথ্বীশের সাথেও কিন্তু একটা দূরত্ব তৈরি করে ফেললো তার ব্যবহারের মাধ্যমে। এইবার শুরু হলো নিজের প্রতি অযত্ন। রৌনক যেই ছেলেটা, যে কিনা নিজেকে প্রচণ্ড রকম টিপটপ রাখতো, প্রচণ্ড রকম ফিট রাখতো, সবসময় দাড়ি গোপ কামানো থাকতো, ক্লিন শেভ থাকতো, চুল আঁচড়ানো থাকতো পরিপাটি করে, মানে সব মিলিয়ে ও পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপারটা, সেটার ওপর মারাত্মক জোর দেওয়া একটা ছেলে ছিল রৌনক। কিন্তু ইদানিং দেখা গেল যে ওর মধ্যে থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারগুলো, সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে, ও শেভ করছে না, 2 দিন 3 দিন অন্তর অন্তর হয়তো স্নানে যাচ্ছে, স্নান করছে, তাও সেটা ঠিকমতো করছে না, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, খাওয়া দাওয়া আগের মতো আর ওই ফ্যামিলির সাথে বসে খাওয়া দাওয়া করা নয়, গল্প করতে করতে খাওয়া নয়, নিজের ঘরের মধ্যেই খাবার আনাচ্ছে, সেখানেই খাচ্ছে, বিছানাপত্র সমস্ত কিছু নোংরা করে রাখছে, এইভাবে চলছে। এই করতে করতে ওর আস্তে আস্তে কিন্তু কাজে যাওয়ার ইচ্ছেটাই কিন্তু বন্ধ হয়ে গেল। মানে কাজের জায়গায় যখন যেত তখন ওই অফিসের লোকজন বা ওদের যে টিম লিডার, যে সে বলতো বারবার করে তিনি, যে এরকমভাবে নোংরাভাবে অফিসে আসা যাবে না, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি সেলসের কাজ করো, তোমাকে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে ভিজিট করতে হয়, তোমাকে নিজেকে একটা প্রেজেন্টেবল রাখতে হবে। তা এই হতে হতে ওর একটা টাইম এলো যখন ওর অফিসেও আর যেতে ইচ্ছে করলো না। এবারে একদিন কি হলো, ওদের কোম্পানির যে রিজিয়নাল ম্যানেজার, তার ওদের অফিসে একটুখানি আসবার একটা ব্যাপার ছিল। তা সেই দিন সকাল সকাল পৃথ্বীশকেও বেরোতে হবে, তা পৃথ্বীশ উঠে পড়েছে, একটা মিটিং আছে, ওরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং, রিজিয়নাল ম্যানেজার আসছে, তিনি সমস্ত সেলসের হিসেব টিসেব নেবেন। তো ওই রকম একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট একটা দিন,
পৃথ্বী ছুটে পড়েছে তাড়াতাড়ি, রৌনককে ডাকছে, কিন্তু রৌনক কোনো রকম সাড়া শব্দ করছে না। এইবার বারবার ডাকাডাকি করা সত্ত্বেও কিন্তু ও ঘরের মধ্যে থেকে কোনো রকম আওয়াজ টাওয়াজ করলো না, জাস্ট মানে পরিষ্কার জানিয়ে দিল যে ও অফিসে যাবে না, যেতে চায় না, এবং ওর মা বাবা শত বোঝানো সত্ত্বেও ও কিন্তু ঘর থেকে বেরোলো না। এবার পৃথ্বী হচ্ছে নিরুপায়, ও কি আর করবে, ওকে তো টাইম মতো পৌঁছাতে হবে, না হলে তো ওর কাজ নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। ও কিন্তু বেরিয়ে চলে গেল অফিসে। এইবার সেই দিন একটু রাতই হয়েছিল পৃথ্বীশের বাড়ি ফিরতে। বাড়ি যখন ও ফেরে, বাড়ি ফেরবার পর ওই ওই রৌনকের মা বাবা তারা কিন্তু পৃথ্বীশকে একটা অদ্ভুত ব্যাপার বলে যে আজকে নাকি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কীরকম ঘটনা? ওই যে রৌনক ওর ঘরের মধ্যেই তো বেশিরভাগ সময় থাকে, এবং ওর ঘরটাকে পুরো দরজা জানলা বন্ধ করে রেখে দেয়, মানে ভেতরে যতগুলো জানলা আছে সব বন্ধ করে রেখে দেয়, দরজাটাও বন্ধ করা থাকে। ঘরের মধ্যে একটা টিম টিম করা একটা, হ্যাঁ, ওই জিরো পাওয়ারের যে বাল্বগুলো হয় সেই বাল্ব একটা জ্বালানো থাকে, আর কিচ্ছু থাকে না। তা এইবার ওই রৌনক ওর মাকে তো ওর ঘরের মধ্যে কিছুতেই প্রবেশ করতে দিচ্ছিল না। এবার দুপুরের যে খাবারটা সেটা তো ওকে দিতে যেতে হবে, তা কে দেবে? তা ওদের বাড়িতে একজন কাজের মাসি ছিলেন, যিনি কাজ টাজ করতেন, মানে সকালবেলায় আসতেন, দুপুর অবধি কাজ করতেন, করে বাড়ি চলে যেতেন, আবার বিকেলে আসতেন, মানে অনেকটা সময় কাজ টাজ করতেন, নানান রকমের সার্ভিস দিতেন। তা তাকে পাঠানো হয় রৌনকের ঘরে। এবার তিনি থালা হাতে করে, খাবার হাতে করে রৌনকের ঘরে যান। গিয়ে কিছুক্ষণের মধ্যেই মানে থালা টালা ফেলে দিয়ে সেখান থেকে চিৎকার করে ছুটে চলে আসেন, এবং বাইরে বেরোনোর পর রৌনকের মা যেটা দেখতে পাচ্ছে যে ওর চোখ মুখের অবস্থা এমন হয়ে গেছে ওই কাজের মাসিটার, যে মানে ভয় পুরো চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মানে কিছু একটা দেখে ও ভয় পেয়েছে, সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার ওই ওই পরিস্থিতিতে ও আর দাঁড়ায়নি, ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, নিজের বাড়িতে চলে গেছে। এবার বিকেলে আসার কথা, কিন্তু তার আগে ওই কাজের মাসি কী করেছেন, ওনারই ছেলেকে দিয়ে ওই রৌনকের মাকে ফোন করিয়েছেন, করিয়ে বলিয়েছেন যে আমি আর এই বাড়িতে কাজ করব না। কেন, কি বৃত্তান্ত আমি বলতে পারবো না, কিন্তু আমি আর ওই বাড়িতে কাজ করতে পারবো না, আমার পক্ষে মানে আমার একটু সমস্যা আছে কাজ করতে। তো এইটা নাকি ঘটেছে। এইবার সেই রাতেই পৃথ্বীশের একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। কীরকম অভিজ্ঞতা? রাতের দিকে ওর একবার ঘুম ভেঙেছে। এবারে দেখছে যে ওর মানে শোয়ার যে খাটটা, তার পাশে একটা ছোট্ট এরকম টেবিল মতো ছিল, সেই টেবিলটাতেও জলের বোতল টোতল রাখতো। তা সেই বোতলটাতে জল শেষ হয়ে গেছে, তা জলটা ভরতে ওকে ড্রয়িং রুমে যেতে হবে, ওখানে একটা ফিল্টার রাখা আছে, সেখান থেকেও জল ভরবে। এবার ড্রয়িং রুমে মানে ওর ঘর থেকে বেরিয়ে, ওকে তো একটা আলাদা ঘর অ্যালট করা হয়েছিল, ও পেইং গেস্ট থাকে। এবার ওই ঘরটা থেকে বেরিয়ে যখন ও ফিল্টারটার দিকে যাবে, ওই পথেই কিন্তু রৌনকের ঘরটা পড়ে। এবার ও যখন রৌনকের ঘরের পাশ দিয়ে পাস করছে, জল টল নিয়ে যখন আবার ফেরত আসছে, তখন শুনতে পাচ্ছে ঘরের মধ্যে থেকে হাসাহাসির আওয়াজ আসছে, দুজন হাসছে, একটা মহিলা কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ। পুরুষ কণ্ঠটা ওর চেনা, ওটা রৌনকের গলার আওয়াজ, কিন্তু মহিলা কণ্ঠে যে হাসির আওয়াজটা, সেইটা কিন্তু ওর কাছে পুরোপুরি অপরিচিত। এই কণ্ঠ, এই মহিলার কণ্ঠ, এটা কিন্তু পৃথ্বীশ এর আগে এই বাড়িতে কোনো দিন শোনেনি। তাহলে প্রশ্ন হলো, কার সাথে এরকমভাবে হাসাহাসি করছে? এইবার এই হাসাহাসিটা তারপর একটা কথোপকথনের পর্যায়ে পৌঁছে গেল। সবটাই ওদের আঞ্চলিক ভাষায় হচ্ছিল। এবার পৃথ্বীশ যেহেতু ওখানে গিয়ে বেশ কিছুদিন রয়েছে, তাই ওই ভাষাগুলো মানে একটু একটু রপ্ত করে ফেলতে পেরেছিল আর কি। আর সেলসের ক্ষেত্রে আপনারা জানবেনই, যেখানেই আপনারা যান না কেন, সেখানকার আঞ্চলিক ভাষাটা জানা থাকলে এটা কিন্তু খুব সুবিধার হয় আর কি। শুধুমাত্র সেলসের কাজ বলে নয়, যে কোনো কাজেই ওই জায়গার ভাষাটা যদি জানা থাকে, তাহলে সেটা কিন্তু প্রচণ্ড রকমের বেনিফিশিয়াল। তো যাই হোক, তা যতটুকু বুঝতে পারলো ওই পৃথ্বীশ, যে ওই অপরিচিত মহিলা আর রৌনক, ওদের মধ্যে কিন্তু একটা কি বলবো, একটা রগড় চলছে বা একটা খুনসুটি চলছে, আলোচনাটা থেকে যা বোঝা যাচ্ছে। অর্থাৎ খুব কাছের মানুষ, সাধারণত ছেলেরা তাদের প্রেমিকা বা গার্লফ্রেন্ড যেটাকে আমরা বলে থাকি, তাদের সঙ্গেই কিন্তু এরকম খুনসুটিগুলো বা এই খুনসুটিমূলক যে আলোচনাগুলো, সেগুলো তারা করে থাকে। চট করে অন্য কোনো বাইরের কোনো ব্যক্তি বা অপরিচিত কোনো ব্যক্তি, তাদের সঙ্গে কিন্তু এরকম আলোচনা চলে না। তো সেটা কিন্তু আলোচনাটা শুনে, আলোচনার ধরনটা শুনে বোঝা গেল।
এইবার পৃথ্বীশ আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালো না, ও জলের বোতল নিয়ে নিজের ঘরে চলে এলো। এসে ও বিছানায় শুয়ে শুয়ে ভাবছে যে ব্যাপারটা কি হলো, তাহলে কি নতুন কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এই রৌনক, এবং এই নতুন মেয়েটার সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই চন্দ্রার সাথে কি ওর একটা দূরত্ব তৈরি হচ্ছে, বা চন্দ্রাকে ওর পছন্দ হচ্ছে না, এটাই কি তার মূল কারণ? আচ্ছা, এটা মানে এগুলো সব পৃথ্বীশের মাথার মধ্যে চলছে, যে চন্দ্রার সঙ্গে সম্পর্কের দূরত্বটা না হয় মানা গেল, যে নতুন কারোর সাথে সম্পর্ক হয়েছে, তাই জন্য আমার আর পুরনো প্রেমিকাকে ভালো লাগছে না, এটাই হয়তো রৌনকের সাথে হয়েছে। কিন্তু মায়ের সাথে দূরত্ব, নিজেকে এভাবে বদলে ফেলা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, নিজেকে নোংরা করে রাখা, প্রয়োজনের অতিরিক্ত খাওয়া দাওয়া করা, এইগুলোর তো কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। নতুন কোনো সম্পর্ক হতেই পারে, জীবনে নতুন কোনো নারীর আগমন ঘটতেই পারে, কিন্তু সেটা এইভাবে কেন প্রভাবিত করবে একজন মানুষকে? তাই এরকম নানান রকমের চিন্তা ওই রৌনকের পৃথ্বীশের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনোটারই কোনো ব্যাখ্যাও কিন্তু খুঁজে পাচ্ছিল না। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো, এবং প্রত্যেক রাতেই কিন্তু রৌনক পৃথ্বীশের ঘরের মধ্যে থেকে ওই মহিলার কণ্ঠস্বরটা শুনতে পায়, এবং সেটা শুনতে শুনতে ওর মানে এই জিনিসটার ওপর নজরদারি করাটা এমন একটা নেশায় পরিণত হলো যে প্রতি রাতেই পায় প্রায় ওই রৌনকের ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতো। এইবার একবার পৃথ্বীশ ভাবলো যে এই ব্যাপারটাকে নিয়ে ওই মোহনবাবু মানে পৃথ্বীশের বাবা, তার সঙ্গে একটুখানি আলোচনা করবে, বা পৃথ্বীশের মায়ের সঙ্গে আলোচনা করবে, কিন্তু অকাট্য প্রমাণ ছাড়া তো কিছু বলা সম্ভব না, আর পৃথ্বীশ পুরো এই রৌনক পুরো ব্যাপারটাকে ডিনাইও করে দিতে পারে। তা তখন পৃথ্বীশ একদিন রৌনকের সাথে কথা বলল যে দেখ ভাই রৌনক, আমি তো অনেক দিন ধরে এখানে রয়েছি, তোর সঙ্গে আমার খুব গুড রিলেশন ছিল, এখন হয়তো একটা দূরত্ব তুই ক্রিয়েট করেছিস, আমার তো করবার কোনো ইচ্ছা ছিল না, আমি জানি না কেন করেছিস। তা আমি প্রত্যেক রাতেই শুনতে পাই যে তুই কোনো না কোনো একটা মহিলার সঙ্গে, কোনো একজন মহিলার সঙ্গে ফোনে কথা বলছিস, তার আওয়াজ আমি পেয়েছি, গলার আওয়াজ আমি পেয়েছি, হাসির আওয়াজ পেয়েছি, এবং তোদের মধ্যে যে আলোচনাটা অনেক দূর অবধি গড়ায় সেটাও আমি শুনতে পেয়েছি। তোরা কি আলোচনা করিস আমার সেটা নিয়ে বিন্দুমাত্র ইচ্ছা নেই শোনবার, কিন্তু আমার শুধু এইটুকুই বলবার আছে তোকে, এই যে চন্দ্রা বলে যে মেয়েটা, সে তো তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আমি তো দেখেছি এই কদিন যতদিন আমি আছি তোদের বাড়িতে, আমি অবজার্ভ করেছি ব্যাপারটা, এ তোকে প্রচণ্ডভাবে ভালোবাসে, একে তুই ঠকাস না, একে তুই ধরে রাখিস না, তাহলে তাহলে একে তুই পরিষ্কার জানিয়ে দে, ঝুলিয়ে রাখবি না, পরিষ্কার জানিয়ে দে যে আমি এই সম্পর্কটার মধ্যে থাকতে চাই না, আমার লাইফে নতুন কোনো একটা মহিলা এসছে, আমি তার সঙ্গে রোজ কথা বলছি। তা তখন সেটা শুনে রৌনক মুচকি হাসল, এবং সেই হাসিটার মধ্যে একটা বিদ্বেষ ছিল, সেই হাসিটার মধ্যে একটা শ্লেষ ছিল, হাসিটা কিন্তু খুব একটা নর্মাল হাসি ছিল না, খুব একটা স্বাভাবিক, খুব একটা মধুর হাসি কিন্তু ছিল না, মানে একটা বন্ধু আর একটা বন্ধুর প্রতি যেরকমভাবে হাসে, এই হাসিটা কিন্তু সেরকম ছিল না। এবার এই অদ্ভুত হাসিটা হেসে রৌনক পৃথ্বীশকে বলছে যে দেখো, কিছু জায়গায় তোমার একটু ভুল হয়েছে। কি ভুল? বলছে যে হ্যাঁ, প্রত্যেক রাতে আমার ঘর থেকে মহিলার কণ্ঠস্বর তুমি পাও, সেটা একদম সঠিক, তার মধ্যে কোনো রকম ভুল নেই, তার মধ্যে কোনো রকম মিথ্যা নেই, অবশ্যই তুমি পাও, যা শুনেছ একদম ঠিক শুনেছ। কিন্তু ভাই পৃথ্বীশ, আমি তো ফোনে কথা বলি না, একজন মহিলা সে কিন্তু আমার ঘরে আসে, প্রত্যেক রাতে আসে, তাকে তোমরা দেখতে পাও না, তোমাদের সেই চোখ নেই দেখবার, শুধু কানেই শুনতে পাও, তোমাদের মধ্যে সেই দেখবার চোখ নেই, তোমরা দেখতে পাও না, দেখতে পাবেও না, এবং দেখবার চেষ্টাও করো না। আর রইল পড়ে চন্দ্রার কথা, চন্দ্রাকে তো আমি পরিষ্কার, ও যখনই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, চন্দ্রাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি যে চন্দ্রা, আমি আর এই সম্পর্কটাতে থাকতে রাজি নই, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, তোমার সঙ্গে এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার বিন্দুমাত্রও আমার ইচ্ছা নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও, বা তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়ে তোমার লাইফটাকে তোমার মতো করে বাঁচো, এগিয়ে নিয়ে চলো। তা আমি তো এটা পরিষ্কার জানিয়ে দিয়েছি ওকে, তারপরেও ও যদি আমার পেছনে জোঁকের মতো লেগে থাকে, তাহলে তো সেটা আমার সমস্যা না, সেটা ওর সমস্যা। দেখো ভাই পৃথ্বীশ, আমি একটা কথা বলি, এটা রৌনক বলছে, দেখো ভাই, তোমার দায়িত্ব, তোমার ওপরে আমি দায়িত্ব দিলাম, তুমি চন্দ্রাকে বুঝিয়ে বলো
যে এই সম্পর্কটা থেকে বেরোতে। এরপর যদি ওর কোনো একটা ক্ষতি হয়ে যায়, এই এই প্রত্যেক কটা কথা কিন্তু লক্ষ্য করবেন আপনারা, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাটাকে আমি সামাল দিতে পারবো না। তো কথাগুলো শুনে মানে পৃথ্বীশ মানে রীতিমতো আকাশ থেকে পড়লো যে এসব কী পাগলের প্রলাপ বকে যাচ্ছে রওনক। চন্দ্রার সঙ্গে সম্পর্কে থাকতে চায় না ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে যে মহিলার আওয়াজ সেটাও দাবি করছে যে ওটা ফোনে কথা বলে না, কেউ ওর ঘরে আসে, কখন আসে, গেট তো বন্ধ থাকে, দরজা তো বন্ধ থাকে, কে দরজাটা খুলে দেয়, কখন হয় এই সমস্ত ঘটনা। তাহলে কি রওনক অনেক রাত অবধি অপেক্ষা করে ওই মহিলার জন্য, তাকে ঘরে ঢোকানোর জন্য, যেটা কোনো না কোনো কারণে মানে ওই পৃথ্বীশ এতদিন ধরে মিস করে গেছে। এই সবই কি ঘটে চলেছে দিনের পর দিন। তো ওর কৌতূহলটা আরও যেন বেড়ে গেল। ও প্রতি রাতে আবারও সেই রৌনকের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে, ঠিক একটা সার্টেন টাইমে সেই কণ্ঠস্বর ভেসে আসে, কেউ কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে না। অর্থাৎ পৃথ্বীশ যেই জিনিসটাকে তদন্ত করার উদ্দেশ্যে ছিল, যে আমাকে দেখতেই হবে, যেরকম গোয়েন্দা পুলিশরা করে থাকে, যে আমাকে দেখতে হবে যে কে ঢোকে কখন ঢোকে, তাই ও তীক্ষ্ণ নজর রেখেছিল। কিন্তু কেউ আসে না, কেউ ঢোকে না, কিন্তু একটা সার্টেন টাইমে রাত্রির বেলা ওই টাইমটা ঘড়িতে ওই 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 টাইমটা হলে পরেই, বাজলে পরেই ওই ওই রৌনকের ঘরের মধ্যে থেকে মহিলার কণ্ঠস্বর কিন্তু ভেসে আসে। কিন্তু সে কখন ঢোকে, কোন দিক দিয়ে ঢোকে, কিভাবে ঢোকে, কি তার পরিচয়, কেউ জানে না, কেউ বুঝতে পারে না। পৃথ্বীশ আজ পর্যন্ত তাকে চোখে দেখতে পায়নি। এইভাবে দিন কাটছে। এইবার ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। এই রৌনকের মায়ের সঙ্গে রৌনকের দূরত্বটা প্রচণ্ড রকম বেড়ে গেছিল বলে ওই ভদ্রমহিলা তাকে মানে সুস্থ স্বাভাবিক করার নানান রকমের চেষ্টা চরিত্র করেছেন, কাউন্সেলিং করানো থেকে শুরু করে এভরিথিং, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না। উনি মরিয়া হয়ে উঠেছেন যে কি করা যায়। এমত অবস্থায় একদিন হঠাৎ করে ওনার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় ওই ভদ্রমহিলার, এবং সেই শরীরটা এতটাই খারাপ হলো যে সে আর কোনো দিন তিনি সুস্থ হলেন না। দিনে দিনে তার শরীর মানে ডিটোরিয়েট করতে শুরু করলো, খারাপের দিকে যেতে শুরু করলো। উনি বিছানা নিয়ে নিলেন, ওনার চিকিৎসা চালু হলো, কিন্তু কোনো কিছু করেই ওনার এই অসুস্থতাকে ঠেকানো গেল না। কেমন যেন শুকিয়ে যেতে শুরু করলেন, দুর্বল হয়ে যেতে শুরু করলেন। এবং অসুস্থতার পিরিয়ডটাতে একটা কথাই তিনি বলতেন যে আমার ছেলেটাকে তুমি ছেড়ে দাও, ওকে এভাবে কষ্ট দিও না, ওকে বাঁচতে দাও। কিন্তু কার উদ্দেশ্যে তিনি এই কথাটা বলছেন, কি বৃত্তান্ত, কিচ্ছু বোঝা যেত না, কেউ বুঝতে পারত না। এই করতে করতে হঠাৎ একদিন ভদ্রমহিলা কিন্তু মারা গেলেন। এমনই অস্বাভাবিক একটা ব্যাপার, যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। পৃথ্বীশের মন খারাপ, ওই মোহনবাবু মানে ওনার হাজব্যান্ড যিনি রৌনকের বাবা, ওনারও মন খারাপ, সেটা বলাই বাহুল্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি মারা গেলেন, ওনার শেষকৃত্য সম্পন্ন হলো, কিন্তু এই মাতৃহারা হওয়ার যে দুঃখটা, তার বিন্দুমাত্র রেশ কিন্তু রৌনকের মধ্যে দেখা গেল না। সে নির্বিকার, সে যেমন ছিল তেমনই রয়েছে, যেভাবে দিন কাটাচ্ছিল সেভাবেই দিন কাটিয়ে চলেছে। তার মায়ের জন্য এক ফোঁটা চোখের জল কিন্তু রৌনককে ফেলতে দেখা গেল না। এটা কিন্তু খুব ভাবিয়ে তুলল পৃথ্বীশকে এবং মোহনবাবুকেও। এইবার চন্দ্রাও মরিয়া হয়ে উঠেছে, তাকে যেন তেন প্রকারে নয় এই সম্পর্কটাকে জোড়া লাগাতেই হবে। ও বেচারি আর কি করবে, ও নানান রকম জিনিস মানে টানে। ও আজকে এই মন্দির তো ওই দরগা এরকম সব ছুটাছুটি করছে, বিভিন্ন লোকজনের কাছে যাচ্ছে, কোনো রকমেই কোনো ফল হচ্ছে না। এবার উড়িষ্যাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রঘুরাজপুর, যেটা ওই ভুবনেশ্বর শহর থেকে অন্তত 50-55 কিলোমিটার দূরে একটা জায়গা। সেখানকার একটা কালী মন্দিরের সন্ধান চন্দ্রা একদিন পায়, এবং সে জানতে পারে যে সেই কালী মন্দিরে একজন সাধক রয়েছেন, মানে তিনি পূজারীও, তিনি সাধকও, তন্ত্র সাধনা করেন। তা তার কাছে গেলে নাকি, মানে তিনি লোকমুখে শুনেছেন কানাঘুষো যে ওই ভদ্রলোক নাকি অনেক কিছু জানেন টানেন, খুব পাওয়ার আছে, তার কাছে গেলে হয়তো একটা কাজ হবে। এই খবরটা, এখানেও একটা ব্যাপার আছে, এই খবরটা কিন্তু চন্দ্রা পৃথ্বীশকে বলেছিল যে আমি অমুক জায়গায় যাচ্ছি, এটা তুমি জেনে রাখো।
তা এবার নির্ধারিত দিনে ওদের বাড়ির গাড়িতে, মানে চন্দ্রাদের বাড়ির একটা গাড়ি ছিল, সেই গাড়িতে চেপে চন্দ্রার মা বেরিয়েছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। মানে কীরকম অদ্ভুত ব্যাপার ভাবুন, হাইওয়ের ওপর সেই গাড়িটা ভয়াবহ একটা দুর্ঘটনার কবলে পড়ে, ড্রাইভার মানে যিনি চালক তিনি স্পট ডেড, এবং চন্দ্রা এবং চন্দ্রার মা গুরুতরভাবে আহত। ওনাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, বেশ কিছুদিন জমে মানুষে টানাটানি চলে, তারপর চন্দ্রা মারা যায় কিন্তু ওর মা বেঁচে যায়। কীরকম অদ্ভুত ব্যাপার ভাবুন, চন্দ্রা কিন্তু মারা গেল, চন্দ্রাকে বাঁচানো যায়নি। এই ঘটনাটা ঘটবার পর চন্দ্রার বাবা তিনি তো একদম ফিউরিয়াস হয়ে উঠলেন। তিনি রৌনকদের বাড়িতে এলেন, বাড়িতে এসে রৌনককে যাচ্ছে তাইভাবে অপমান করলেন যে তোমার জন্য, আজকে তোমাকে ঠিক পথে আনবার জন্য আমার মেয়েকে এত এত জায়গায় ছোটাছুটি করতে হয়েছে, তার থেকেই এই দুর্ঘটনা। হ্যাঁ, ওকে আমরা বাঁচাতে পারলাম না, ওর মায়ের ক্ষেত্রেও অবস্থাটা মানে খুবই গুরুতর, ওনাকেও বাঁচানো যাবে কিনা সেটা নিয়েও বিরাট বড় সন্দেহ রয়েছে, তা আমি তোমাকে ছাড়বো না, ইত্যাদি ইত্যাদি। তা ব্যাপারটাকে সামলানোর জন্য ওই মোহনবাবু তিনি ওনাকে একটুখানি শান্ত করার চেষ্টা করে বললেন যে দেখুন দাদা, আমারও তো স্ত্রী বিয়োগ ঘটেছে, আমি তো বুঝতে পারছি না ছেলেটার কি হলো, আপনি দয়া করে মাথা গরম করবেন না, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কী আর বলবো বলুন, আমি তো ভাষা হারিয়ে ফেলেছি। কিন্তু ওই রৌনকের মধ্যে কোনো রকম তাপ নেই, সে কিন্তু নির্বিকারভাবে ওই চন্দ্রার বাবাকে বলছে যে আপনাকে তো আমি আগেই বলেছিলাম, আপনার মেয়েকে বারবার করে সাবধান করেছিলাম যে কোনো বিপদ হয়ে গেলে আমি কিন্তু সামলাতে পারবো না, আমি সামলাতে যাবও না, আমি বাঁচাতে যাবও না, ওর প্রতি আমার আর কোনো টান নেই। তা আমি যেখানে বলে দিয়েছি পরিষ্কার ভাষায় যে আমি ওর সাথে সম্পর্কটা রাখতে চাইছি না, ওরই বা এত দৌড়ঝাঁপ করবার দরকারটা কী ছিল, এরকমভাবে রৌনক বলে টলে দিল। এইবার হলো, একটা পর্ব তো গেল, এইভাবে দিন কাটছে। এবার একটা টাইমে এই পৃথ্বীশ তো এর মধ্যে ও চালিয়ে যাচ্ছে ওর তদন্ত দেখবার, ওর মানে একদম অদম্য ইচ্ছা দেখবে যে কে ঢোকে ওই ঘরটার মধ্যে, আর ওই ঘরটার মধ্যে থেকে কিন্তু প্রত্যেক রাতে ওই আওয়াজটা কিন্তু একটা সার্টেন টাইমে ভেসে আসে। এইবার একদিন এরকম আড়ি পাততে পাততে ও অধৈর্য হয়ে গেছে পৃথ্বীশ, ও ঘরে চলে এসছে, নিজের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আর কতক্ষণই বা এসব করবে। ঘরে এসে একটুখানি শুয়েছে, তখন অনেক রাত, হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে গেছে, মানে চোখটা লেগে এসছিল এরকম একটা টাইমে ঘরের মধ্যে একটা শব্দ সে পায়, একটা খিলখিল করে হাসির আওয়াজ, এবং মহিলা কণ্ঠের হাসির আওয়াজ, এবং কীরকম অদ্ভুত, যেই হাসির আওয়াজটা ওই ইয়ের ঘর থেকে পাওয়া যায়, আপনাদের ওই রৌনকের ঘর থেকে ভেসে আসে, ওই রকমই হাসির আওয়াজ কিন্তু ওর ঘরটার মধ্যে পাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ওই খাটটাকে ঘিরে, মানে ও যেই খাটটায় শুয়ে আছে ওই খাটটাকে ঘিরে চারিপাশে কেউ যেন প্রদক্ষিণ করছে। এবার ও ধরফর করে উঠে বসেছে খাটের ওপর, কিছুক্ষণ সমস্ত কিছু চুপচাপ, বাইরের রাস্তার যে আলোটা সেটা তেরছাভাবে এসে ঘরের মধ্যে উল্টো দিকের দেওয়ালটাতে এসে পড়েছে, সেই আবছা আলোতে পৃথ্বীশ দেখতে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। তাকে অপরূপ সুন্দর দেখতে বললেও সেটা অত্যুক্তি করা হবে না, কম বলা হবে, অসম্ভব সুন্দর দেখতে, ভয়ঙ্কর রকমের সুন্দর দেখতে, ভয়াবহ সুন্দর দেখতে। কখনো কখনো কিছু সৌন্দর্যের মধ্যে একটা ভয়াবহতা কিন্তু লুকিয়ে থাকে, যেটা দেখলেও কিন্তু বুক কেঁপে ওঠে। এই সৌন্দর্য কিন্তু সেরকমই একটা সৌন্দর্য ছিল, যেটাকে ভাষায় বর্ণনা করা যায় না, যেটাকে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে আমি ডেসক্রাইব আপনাদেরকে করতে পারবো না, পৃথ্বীশের মুখ থেকে শোনা কথা। এই ছায়ামূর্তিটা, এই অবয়বটা, নারী মূর্তিটা, ভয়ঙ্কর রকমের সুন্দর অবয়বটা কিছুক্ষণ থেকে তারপরে সে খুব ক্রূর দৃষ্টিতে পৃথ্বীশের দিকে তাকায়, মুখের অভিব্যক্তিটা এমন যে তুমি প্রচণ্ড রকমের বাড়াবাড়ি করছো, এগুলো করা কিন্তু বন্ধ করো, এইটা বলে সে মুখে কোনো কথা না বলে সেখান থেকে মিলিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। এরপর পৃথ্বীশ ভাবে যে আমি কেন এখানে পড়ে থেকে নিজের জীবনটাকে নষ্ট করছি, এরপরে তো একটা ক্ষতি কিছু হয়ে যেতে পারে। ওই সুন্দরগড়ের ওই ধারুয়াডিহি থেকে ফেরবার পর হ্যাঁ, ওর মধ্যে কি পরিবর্তন এসছে, কি ঘটে গেছে কিছুই তো বোঝা যাচ্ছে না। তারপরে এইরকম একটা রহস্যময় নারীর আনাগোনা, যাকে সে গতকাল রাতেও দেখলো,
তা পৃথ্বীশ তখন মনে করলো যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যে কোনো জায়গায় গিয়ে আমি ভাড়া থাকবো, যে কোনো জায়গায় আমি মানে একটা ঘর জুটিয়ে নেব, কিন্তু এখানে আমি আর থাকবো না। তা এই ব্যাপারটা পৃথ্বীশ কী করলো, মোহনবাবুকেও জানিয়ে দিল, মানে রৌনকের বাবা। এবার অফিসে অন্যান্য যে সমস্ত কলিগরা রয়েছে তাদেরকেও বলে টোলে একটা আরেকটা জায়গাও ভাড়া নিয়ে নিল, সেখানে পৃথ্বীশ চলে গেল। কিন্তু এখানেই কিন্তু ব্যাপারটা শেষ হচ্ছে না, আরও আছে। কীরকম? এই বাড়িটা, রৌনকদের বাড়িটা থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার পর পৃথ্বীশের মনে হলো ও যেন ধরে প্রাণ ফিরে পেয়েছে। মানে এতদিন ধরে ওর মনে হচ্ছিল একটা নরকের বদ্ধ ঘরের মধ্যেও রয়েছে, যেখানে নরকসম পরিবেশ, নরকের মতো একটা আবহাওয়া চারিদিকে বিরাজ করছে। রাত বিরেতে মহিলার কণ্ঠ, রৌনকের মধ্যে ওই রকম একটা পরিবর্তন, তার মধ্যে উন্মাদনা, রৌনকের মায়ের হঠাৎ করে মৃত্যু, রৌনকের প্রেমিকা চন্দ্রা তার অপঘাতে মৃত্যু, মানে সব মিলিয়ে একটা বিষবৎ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পৃথ্বীশের মনে হলো যেন এখান থেকে বেরিয়ে এসে ও হাঁপ ছেড়ে বাঁচল। এবার ও তো আবার কাজে জয়েন করেছে, মানে কাজে যাচ্ছে নিয়মিত। এবার হঠাৎ ওকে আবার একদিন হায়ার অথরিটি থেকে, আপার ম্যানেজমেন্ট থেকে বলা হলো যে তোমাকে আরেকবার ওই ধারুয়াডিহি যেতে হবে। এইবার এই ধারুয়াডিহি যেতে হবে, এই কথাটা শুনে পৃথ্বীশের আবারও বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ও ভাবলো যে আবার এই ধারুয়াডিহি, ধারুয়াডিহি মানে তো আবার সেই বিনোদ পাণ্ডার ওখানে যেতে হবে। ওখান থেকে ফেরার পরেই কিন্তু এই রৌনকের মধ্যে এরকম একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে। ও ওখান থেকেই কিছু নিয়ে ফিরেছে কিনা ভগবান জানে, এরকম নানান রকম ব্যাপার ওর মাথার মধ্যে প্লে করছে। এবার যে ডিলারের লিস্টটা ওকে দেওয়া হয়েছে যে কাদের কাদের ওখানে ওকে ভিজিট করতে হবে, এবার ওকেই কেন বলা হলো ধারুয়াডিহির কথাটা, কারণ এর আগের বার গিয়ে ও প্রত্যেকটা ডিল ক্লোজ করে এসছিল ও আর রৌনক মিলে, এবং সেটা কিন্তু কোম্পানিতে মানে অফিসে মানে ও প্রচণ্ড রকমের একটা অ্যাপ্রেজাল পেয়েছিল, খুব প্রশংসা পেয়েছিল হায়ার অথরিটির কাছ থেকে। তাই এই রিমোট জায়গাগুলো, এই রুরাল জায়গাগুলোর দায়িত্বটা ওর ওপরেই বেশি করে আরও দেওয়া হচ্ছে। আর এবারে ওকে কিন্তু একাই যেতে হবে, যেহেতু রৌনক তো ছেড়ে দিয়েছে। এইবার ও দেখছে ওই লিস্টটার মধ্যে কিন্তু এই বিনোদবাবুর নাম নেই, মানে বিনোদবাবুর ওখানে ওকে আর যেতে হবে না। তা ও একটুখানি হাঁপ ছেড়ে বাঁচলো। তো আবার ধারুয়াডিহি গেল। ধারুয়াডিহি পৌঁছে ও যখন কাজ টাজ করছে, রাস্তায় হঠাৎ ওই নবীন বলে যে লোকটা, যে টোটো চালক, তার সঙ্গে দেখা হয়েছে একটা চায়ের দোকানে। ওই চায়ের দোকানে ও চা খেতে গেছিলো, আর নবীন ওর টোটোটাকে দাঁড় করিয়ে রেখে চা খেতে এসছে। এবার নবীন ওকে দেখে মানে মুখ লুকাচ্ছে, কথা বলবে না, এরকম একটা ব্যাপার। তা এইটা দেখে হঠাৎ করে পৃথ্বীশের মাথায় কতগুলো ব্যাপার মানে বিদ্যুতের মতো খেলে গেল। যেমন ওই বাড়িটা থেকে, ওই বিনোদবাবুর বাড়িটা থেকে বেরোনোর পর ওই 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 নবীন ওদেরকে টোটো করে নিয়ে যেতে চায়নি, বিনোদবাবুর বাড়ির সামনে ওকে ড্রপ করেনি, এমন কিছু একটা ব্যাপার ওই বাড়িটাতে রয়েছে যেইটা কিন্তু নবীন জানে, কিন্তু ও ডিসক্লোজ করতে চাইছে না। এবং এই যে ব্যাপারগুলো যেগুলো ডিসক্লোজ করতে চাইছে না, যেগুলো জানে, সেগুলোর সঙ্গেই হয়তো রৌনকের আজকে যে ভোগান্তিটা, আজকে যে পরিস্থিতিটা ওর জীবনে উপস্থিত হয়েছে, সেটা কোথাও না কোথাও কোনো না কোনো সূত্র দিয়ে হয়তো কানেক্টেড। এই ব্যাপারটা কিন্তু পৃথ্বীশের মাথার মধ্যে খেলে গেল। এবার পৃথ্বীশ বারবার করেই রৌনক মানে ওই নবীন বলে যে ছেলেটা, ওর সঙ্গে কথা বলার চেষ্টা করলো, বারবার করে ওকে জিজ্ঞাসা করলো। তা ওই নবীন বলছে যে আপনি সুস্থ আছেন এটা দেখে আমার কিন্তু খুব অবাক লাগলো। যাই হোক, আপনাকে একটা ব্যাপার বলি, আপনি যেহেতু জানতে চেয়েছেন আবার এখানে আসবেন, এটা আমার চিন্তারও বাইরে ছিল। তা তখন ওই পৃথ্বীশ বলছে যে দেখো, আমি একটা কথা বলি, আমার সঙ্গে যেই ছেলেটা এসছিল সে কিন্তু ভালো নেই, তার মা মারা গেছে, তার প্রেমিকা মারা গেছে, সে নিজে একটা উন্মাদে পরিণত হয়েছে, এবং ওদের বাড়িটাতে নানান রকমের ঘটনা ঘটছে যেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা মেলে না। তাই তুমি যা যা জানো আমাকে বলো। তা তখন সেই নবীন বলছে যে দেখুন, আমি যতটুকু জানি বলছি। এই যে বাড়িটা, এই যে বিনোদবাবুর যে পরিবার, বিনোদবাবুর বাবা শঙ্করলাল বাবু, শঙ্করলাল পাণ্ডা, তিনি ছিলেন পেশায় একজন জ্যোতিষী, একজন অ্যাস্ট্রোলজার। এইবার ওনার পসার খুব একটা কিন্তু মানে
ভালো ছিল না, মানে একটা গ্রামের মধ্যে, মানে ওই জায়গাগুলো তো খুব রিমোট জায়গা, তা পপুলেশনও কম। আর এটা যেই সময়কার কথা, মানে আজ থেকে বহু বহু বছর আগেকার কথা, মানে তখন ওনারও একটা যুবা বয়স আর কি, মানে বিয়ে থা করেছেন, সন্তান টন্তান হয়েছে, ওরকম টাইমের কথা। তা উনি জ্যোতিষ চর্চা করতেন, কিন্তু ক্লায়েন্ট বেস খুব একটা ভালো ছিল না, অর্থনৈতিক অভাব ওই পরিবারে লেগেই থাকতো। এবার নবীন বলছে যে আমাদের, মানে নবীনদের একটা মুদির দোকান ছিল, যেই মুদির দোকানটা ওর বাবা চালাতেন, মানে ওই নবীনের বাবা। তা ওই বিনোদবাবুর বাড়িতে, মানে তখন শঙ্করলাল বাবু একদম ফিট পুরো, তা ওদের বাড়িতে বিভিন্ন রকমের জিনিস টিনিস পৌঁছাতে যেত, সেই সূত্রেই আর কি পরিচয় আলাপ, একই জায়গায় থাকে। তা এবার এই শঙ্করলাল বাবু হঠাৎ একদিন বাড়ি থেকে বেরিয়ে যান, এবং মানে বেরোনোর আগে তিনি কিন্তু তার স্ত্রীকে, মানে শঙ্করলাল বাবু তার স্ত্রীকে জানিয়ে যান যে আমি একটা বিশেষ সাধনার জন্য যাচ্ছি, আমার কোনো রকম খোঁজ খবর করো না, আমি বাড়ি থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আমার কোনো রকম খোঁজ খবর তোমরা নেবে না, খুঁজলেও পাবে না, আমি সময় মতো ঠিক ফিরে আসবো। তো এই বলে উনি চলে যান। তা এর ঠিক 2 থেকে 2.5 বছরের মধ্যে উনি আবার ফেরত আসেন, এই গ্রামে আবার ফেরত আসেন, বাড়িতে ফেরত আসেন। এবার উনি যখন ফেরত এলেন, তখন উনি সম্পূর্ণরূপে অন্যরকম একটা মানুষে পরিণত হয়েছেন। প্রচণ্ড রকমের একটা গম্ভীর ভাব ওনার মধ্যে প্রকাশ পাচ্ছে, একটা গাম্ভীর্য, কারোর সাথে সেভাবে একটা কথা টথা বলতেন না, বাড়ির মধ্যেই নিজেকে আটকে রাখতেন। এবং তিনি ওই যে সাধনা করে ফিরেছেন, ওনার বেশভূষাটাও কেমন একটা অদ্ভুত প্রকৃতির হয়ে যায়, সবসময় একটা লাল বস্ত্র পরে থাকতেন, কপালে একটা তিলক আঁকা থাকতো, একটা রক্তচন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি দাড়ি, এবং তিনি তন্ত্র সাধনার সঙ্গেই পুরোপুরি যুক্ত হয়ে গেলেন। এবং ওনার বাড়িতে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসতো নানান রকমের ব্যাপারে সাহায্য চাইতে, লোকেদের হয়ে নানান রকম কাজ তিনি করে দিতেন। এবং দিনে দিনে যেই পরিবারটা একটা অর্থাভাবে ভুগছিল এতদিন ধরে, তাদের কিন্তু একটা আয় উন্নতি দেখা গেল। এবার এটাও চললো বেশ কিছুদিন। ইতিমধ্যে ওই বিনোদবাবু, তারপর তার ভাই ওই প্রসাদবাবু, তারা বড় হলেন, হ্যাঁ, তাদের বিয়ে থা হলো। কিন্তু একটা ব্যাপার দেখা গেল, যে ওই বাড়িটাতে কোনো মহিলা কিন্তু সুস্থ থাকছে না। অর্থাৎ এই শঙ্করলাল বাবুর ফেরত আসার পর তার স্ত্রী একটা দুরারোগ্য রোগের মধ্যে পড়ে মারা যান। এবং এই বিনোদবাবু আর আপনাদের ওর ভাই প্রসাদবাবু, এরাও যখন বিয়ে করেন, বিয়ে করে সন্তান টন্তান জন্ম দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু তারাও কিন্তু আর বেশি দিন বাঁচেনি। এবার এটার কি কারণ, কি বৃত্তান্ত, এই ব্যাপারগুলো কেউ বলতে পারে না। তবে গ্রামের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, বয়স জ্যেষ্ঠ, যার নাম হচ্ছে কালীচরণ। এই কালীচরণ ছিলেন হচ্ছে এই শঙ্করলাল বাবুর খুব অন্তরঙ্গ একজন বন্ধু। মানে শঙ্করলাল বাবু যতদিন সুস্থ ছিলেন, এরপরে তো ওনারও একটা শরীর খারাপ হয়ে গেল, উনি বিছানায় পড়ে গেলেন, তারপরে আবার কিন্তু ওই পরিবারের আয় উন্নতিটা নিচের দিকে চলে যেতে শুরু করলো। এবার ওই কালীচরণ অনেককে বলেছে নাকি যে ওই শঙ্করলাল বাবু সাধনার মাধ্যমে এমন একটা এনার্জিকে বাড়িতে এনে তুলেছেন, যেটা কিন্তু প্রচণ্ড রকমের পাওয়ারফুল, খুব একটা সুবিধার জিনিস নয়। এবার এই জিনিসটা রটে যাওয়ার পর সমস্ত গ্রামের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেল সকলের, যে ওই বিনোদবাবুদের বাড়িটা হচ্ছে অভিশপ্ত, ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে না, ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখাটা ঠিক হবে না। বিশেষ করে ওই বাড়িতে পরপর মহিলাদের মৃত্যুর পরে সকলের মনের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছিল, যে অস্বাভাবিক কিছু একটা ওই বাড়িতে রয়েছে। তা পুরো ব্যাপারটা পৃথ্বী শুনল। এবার ওর মধ্যে একটা বিবেক দংশন কাজ করছে, যে এরকম একটা পরিস্থিতির মধ্যে রৌনককে ফেলে দিয়ে, মোহনবাবুকে একা ফেলে দিয়ে আমি বাড়িটা থেকে চলে এলাম আমার নিজের সুরক্ষার কথা ভেবে, আমি এতটা স্বার্থপর হতে পারলাম কিভাবে? ওরা বিপদের টাইমে আমাকে আশ্রয় দিয়েছিল, আমি ওই বাড়ির অন্ন গ্রহণ করেছি, খাদ্য গ্রহণ করেছি, তাহলে এটা তো ওদের সঙ্গে বেইমানি করা হয়ে গেল। রৌনক আজকে একটা ঘোরের মধ্যে রয়েছে, ও নিজের মধ্যে নেই, ও কাউকে চিনতে পারছে না, ও নিজেরটাই শুধু ভাবছে। তাই এই মাতৃহারার বেদনা ও এখন বুঝতে পারছে না, কিন্তু সুস্থ হলে পরে ও যখন ব্যাপারটা শুনবে, তখন ওর মধ্যে কীরকম প্রতিক্রিয়া হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাহলে আমি আজকে কেন
এরকম করছি, আমি একবার ওদের বাড়িতে যাব। তাই এইবার এই যাত্রা ও ধারুয়াডিহি থেকে ফিরে আবার মোহনবাবুর সঙ্গে যোগাযোগ করে, ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ায়, এবং চন্দ্রা যেই জায়গাটায় যাওয়ার কথা ভেবেছিল, মানে যেই জায়গাটায় যাওয়ার পথে ওই যে বলছিলাম রঘুরাজপুরের ওই কালী মন্দির, সেখানে যাওয়ার পথে যে অ্যাক্সিডেন্টটা হলো, যেতে পারলো না। এইবার ওই পৃথ্বীশ আর এই মোহনবাবু এরা ডিসাইড করলো যে ওনারা যাবেন ওই সাধকের কাছে। তা দিনক্ষণ ঠিক করা হলো, যাওয়া হলো। যাওয়ার পথে নানান রকমের বাধা এসছে, রাস্তাঘাটে অনেক রকমের বাধা এসছে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে, কারণ পৃথ্বীশ প্রচণ্ড রকমের হনুমান ভক্ত, ও পুরো রাস্তাটা ধরে খালি হনুমান চালিসা চ্যান্ট করে গেছে, আর কিচ্ছু করেনি। সেটাই আর কি ওদের বাধা বিপদগুলোকে কাটিয়েছে বলে ও মনে করে, এবং সেটা সর্বাংশে সত্যি, আমিও সেটাই মনে করি। তো যাই হোক, তা ওনারা তো পৌঁছালেন, সেই সাধকের সঙ্গে দেখা করলেন, করে পুরো ব্যাপারটা খুলে বললেন যে কবে থেকে রৌনকের মধ্যে এই পরিবর্তন, কোথায় তারা গেছিল, ধারুয়াডিহি কার বাড়িতে ছিল, পুরো একদম মানে একটা ডাক্তারকে বা একটা উকিলকে বা কোনো পুলিশকে আমরা যখন কোনো কেস পুরো সম্পূর্ণরূপে খুলে বলি, কোনো রকম তার মধ্যে রাগঢাক থাকে না, ঠিক সেইভাবেই এই পৃথ্বীশ কিন্তু পুরো ব্যাপারটা ওই ভদ্রলোককে বলে। এইটা শুনে ভদ্রলোক রীতিমতো চমকে ওঠেন, মানে ওই সাধক যিনি, তিনি বলছেন যে কী নাম বললে জায়গাটা? ধারুয়াডিহি। ধারুয়াডিহিতে অমুক বাড়িটাতে তোমরা ছিলে, সেখানে শঙ্করলালের সঙ্গে তোমাদের দেখা হয়েছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে যার বাড়িতে যাওয়া হয়েছে, এনার বয়স কিন্তু প্রায় ওই শঙ্করলাল বাবুর সমান সমান। শঙ্করলাল বাবুকে তো ওরা দেখেছিল চোখে, তা প্রায় সমান সমান বয়সী মনে হচ্ছে। ইনিও বেশ বৃদ্ধ, শরীরও বেশ রুগ্ন। তা তিনি বললেন যে এই যে শঙ্করলাল, একে আমি খুব ভালোভাবে চিনি। আমি যেই গুরুর আন্ডারে দীক্ষিত, মানে যেই সম্প্রদায়ে আমি বিলং করি আর কি, তান্ত্রিকদেরও তো নানান রকমের সম্প্রদায় থাকে, তা যেই সম্প্রদায়ে আমি বিলং করি, সেই একই সম্প্রদায় কিন্তু ওই শঙ্করলালও বিলং করে, সে আমার গুরুর কাছেই দীক্ষিত। কিন্তু শঙ্করলালের মধ্যে ছিল হচ্ছে মারাত্মক রকমের লোভ, মারাত্মক রকমের লালসা, খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা কি বলবো, একটা আশা, একটা উচ্চাকাঙ্ক্ষা ওর মধ্যে কিন্তু ছিল। তো এবার শোনা যায়, এটা গুরুই, মানে আমাদের যিনি গুরু তিনি ধরতে পেরেছিলেন, শোনা যায় কোন একটা পিশাচিনী, খুব স্ট্রং কোন একটা পিশাচিনীর সাধনা করে তাকে জাগিয়ে তুলে তাকে বাগে আনে হচ্ছে ওই শঙ্করলাল, এবং এই পিশাচিনী এর নাম হচ্ছে কালকামিনী পিশাচিনী। আপনারা বিশ্বাস করুন, এই নামটা যখন আমি শুনলাম, এই নামটা আমি কোনো বই ঘেঁটে পাইনি, গুগল সার্চ করে পাইনি। বইতে আপনারা কর্ণপিশাচিনী, মোহিনী সাধনা, এই সমস্ত ব্যাপারগুলো পাবেন। কর্ণপিশাচিনীর ব্যাপারে তো অনেক কিছুই মানে রটনা আছে চারিদিকে, কিন্তু এই কালকামিনী পিশাচিনী এর নাম কিন্তু আমি কোশ্চিনকালেও কোথাও শুনিনি। ইনি নাকি যথেষ্ট পাওয়ারফুল, যেটা ওই সাধক ব্যক্তি বলছেন। এবং একটা ব্যাপার, অদ্ভুত ব্যাপার, সেটা হলো এই যে কর্ণপিশাচিনী, আপনারা যারা কর্ণপিশাচিনীর সম্বন্ধে বিন্দু বিসর্গও ধারণা যাদের আপনাদের আছে, কর্ণপিশাচিনী কিন্তু একজন মানুষের অতীত বলতে পারে, তিনি কিন্তু ভবিষ্যৎ বলতে পারেন না। কিন্তু এই যে কালকামিনী পিশাচিনী, এর কিন্তু ভূত ভবিষ্যৎ দুটোই কিন্তু এনার নখদর্পণে। অর্থাৎ ইনিও কর্ণপিশাচিনীর মতোই কানে কানে, সাধকের কানে কানে এসে বলে যান, তার সামনে যেই ব্যক্তিটা বসে আছেন তার ভবিষ্যৎ কীরকম হতে পারে, কী হতে পারে, কী বৃত্তান্ত, সেগুলো তিনি বলে যান এবং ভবিষ্যৎ বলতে পারেন। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে যেই সাধকের সঙ্গে এই কালকামিনী জুড়ে যায়, কালকামিনী কিন্তু তার সঙ্গে, হ্যাঁ, তার আশেপাশে কোনো মহিলাকে তো টিকতে দেবেই না, কারণ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এদের মধ্যে একটা অন্যরকম খেলা চলে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা তন্ত্রের খুব গভীর ব্যাপার এবং খুব নিম্ন দিকের ব্যাপার আর কি, মানে তন্ত্র তো নয়, এগুলো খুব নোংরামি আর কি। তো যাই হোক, তা মহিলাদেরকে সে সরিয়ে দেয় কালকামিনী, এবং যে সাধক তার মৃত্যুর পথেও কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। কেন বাধা হয়ে দাঁড়ায়? সাধক যেই মারা যাবে তখন কালকামিনী অনাথ হয়ে পড়বে, তার দরকার একটা আশ্রয়স্থল, তাকে কারোর কাছে সঁপে দিয়ে যেতে হবে। সেই সববার জন্য কাউকে যদি পাওয়া না যায়, সেই সাধক যদি কারোর কাছে এই পিশাচিনীকে সমর্পণ করে যদি না যান, তাহলে তিনি দিনের পর দিন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাবেন,
তার মৃত্যুর সময় উপস্থিত হবে, কিন্তু তার দেহ থেকে সেই আত্মা কিন্তু বেরোবে না, তার প্রাণটা কিন্তু, প্রাণ পাখি কিন্তু দেহ থেকে বেরোবে না। তিনি দিনের পর দিন সেই নরকের মতো নরক সম যন্ত্রণা ভোগ করে যাবেন। এটা হচ্ছে এই সাধনার কিন্তু খুব বাজে দিক একটা, যেটা ওদেরকে বলা হলো আর কি, ওই পৃথ্বীসার মোহনবাবুকে। তার মানে ব্যাপারটা হচ্ছে কীরকম, ওই সাধক বলছেন, তার মানে ব্যাপারটা এরকমই হয়েছে যে ওই রাতে কোনোভাবে ওই শঙ্করলাল বাবু যখন প্রথম ওই রৌনককে দেখতে পেলেন, তখন মনে হলো যে এর ওপরেই আমি এই পিশাচিনীকে চালনা করে দেব, করলে পরে আমি এই জায়গাটা থেকে মুক্ত হয়ে যাব, সে আমার থেকে বেরিয়ে আসবে। তাই ওই রাতেই কোনো রকম তন্ত্রক্রিয়া করে ওই বিছানায় শোয়া অবস্থাতেই রৌনককে কিন্তু হয়তো উনি ওই ঘর অবধি টেনে নিয়েছিলেন, এবং ওই রৌনকের ওপর কিন্তু সেই কালকামিনী পিশাচিনীকে চালনা করেছিলেন, এটাই মনে করা হচ্ছে। তা তখন সেই সাধক বললেন যে চিন্তার কোনো কারণ নেই, একে বিসর্জন কিভাবে দিতে হয় আমি জানি, কিন্তু শঙ্করলাল আর বেঁচে নেই শুনে খারাপও যেমন লাগছে, আবার এটাও আমার মনে পড়ছে যে আমার গুরুর সঙ্গে কীরকম মিসবিহেভ সে করেছিল, কিভাবে তার কথার অমান্যতা সে করেছিল আর কি। হ্যাঁ, তারপরে অন্য একজনের পাল্লায় পড়ে এই সমস্ত নোংরা নিম্নমার্গের সাধনা করে তাড়াতাড়ি বড়লোক হওয়ার চক্করে নিজের জীবনটাকেই জলাঞ্জলি দিল। যে কটা দিন বাঁচল কষ্টের সাথে বাঁচল, মৃত্যুটাও খুব কষ্ট করেই সে পেল। তো যাই হোক, এরপর বিভিন্ন রকমের ক্রিয়াকার্য করবার পরে ওই রৌনককে ফিরিয়ে আনা গেল স্বাভাবিক অবস্থায়, কিন্তু তার আগে তার মাও মারা গেছে, চন্দ্রাও মারা গেছে, অর্থাৎ প্রত্যেকটা ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ তার জীবন থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে চলে গেছে। ওর জীবনটা যে কটা দিন মানে অসুস্থ হবার পর আর কি, ও কিন্তু প্রচণ্ড মন খারাপের মধ্যে ছিল। এই ঘটনাটার পর অন্তত 2 বছর পৃথ্বীশ ভুবনেশ্বরেই ছিল, তারপরে ও কোম্পানি বদল করে ও আবার কলকাতায় ফিরে আসে, নতুন একটা কোম্পানি জয়েন করে, কারণ ও খুব ঘরমুখো একটি ছেলে, ঘরকুনো একটি ছেলে, মানে খুব হোমসিক টাইপের আর কি। তাই জন্য বেশি দিন বাড়ি থেকে দূরে থাকতে পারেনি, ও আবার কলকাতায় চলে আসে, এই কোম্পানিটা ছেড়ে অন্য কোম্পানিতে কাজ নেয়। এটাও আগে, এই ঘটনাটাও আগেও আমাকে বলেছিল, আমাকে জানিয়েছে যে যে কটা দিন ও ভুবনেশ্বরে ছিল, হ্যাঁ হয়তো রৌনকদের বাড়িটাতেও আর ফিরে যায়নি, ওই বাড়িটা যতই বিপন্মুক্ত রৌনক হোক না কেন, বাড়িটার দিকে তাকাতেই ওর কেমন যেন একটা গা ছমছম করে উঠত। রৌনক বারবার করে ওর কাছে ক্ষমা চেয়েছে, মানে ও যখন ঘোর থেকে বেরিয়ে এসছে তখন তো ও একদম মানে সম্পূর্ণরূপে সুস্থ, ওর কিচ্ছু মনে নেই, ওর যে মা মারা গেছে সেই ব্যাপারটা ও জানে না, ওই চন্দ্রা যে মারা গেছে সেই ব্যাপারটা ও জানে না, ও পুরোটাই একটা যেন ঘোরের মধ্যে ছিল। ওই ভাষা ভাষা শুনতো, কতটুকু কি বুঝতো, তখন এই পিশাচিনী ওকে যেন একটা কি বলবো, একটা বশীকরণের ঘেরাটোপের মধ্যে ওকে যেন মানে আটকে রেখেছিল, আবদ্ধ করে রেখেছিল। ওর নর্মাল যে ব্যাপারটা, সুস্থ স্বাভাবিক যে ব্যাপারটা, সেটাই নষ্ট হয়ে গেছিল। এবার ও যখন স্বাভাবিক অবস্থায় এলো, তখন এইগুলো ওকে প্রচণ্ড রকমের দংশন করতে লাগলো, ও মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়লো, ডিপ্রেসড হয়ে পড়লো। খুব একটা ভালো কিন্তু রৌনক ছিল না, সুস্থ হয়ে গেলেও খুব একটা ভালো ছিল না। তাহলে এই ছিল হচ্ছে ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার মধ্যে যেমন শিহরণ আছে, যেমন ভয় আছে, যেমন রোমহর্ষক একটা ব্যাপার আছে, তেমনই আছে দুঃখ, তেমনই আছে বেদনা, তেমনই হচ্ছে একটা মর্মান্তিক ব্যাপার, যেটা শুনলে হয়তো বহু মানুষ আবেগতাড়িত হয়ে চোখে জল চলে আসতে পারে। আমি যখন শুনেছিলাম পৃথ্বীশের থেকে ঘটনাটা, আমার তো খুবই মন খারাপ লেগেছিল, রৌনকের কথা ভেবে, তার পরিবারের কথা ভেবে। তাহলে এই ছিল হচ্ছে ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আগামী শনিবার নতুন একটি ঘটনা নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।